পহেলা ফাল্গুন। আজ বসন্তের প্রথম দিন। পরিবেশটা যেন এক নতুন রঙে সেজে উঠেছে। শীতের রুক্ষতার পর প্রকৃতি যেন রঙিন মধুময় রূপ পেয়েছে। গাছে গাছে নতুন পাতাগুলোয় ভরে শিশির বিন্দু সূর্যের আলোর মতো মুক্তার মতো ঝলঝল করছে। নানান রঙের ফুল আর পাখিদের কলরবে প্রকৃতির সৌন্দর্য যেন ধরা পড়েছে এক নতুন ছন্দে। গাছের ডালে কোকিলের কুহতান মনকে দুলিয়ে নিয়ে যাচ্ছে, আর সাথে দক্ষিণা হাওয়া নতুন এক অনুভূতি সৃষ্টি করছে। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে আরো এক অপূর্ব দৃশ্য হচ্ছে ভোরবেলা বাচ্চাদের ফুল কুড়ানো। ঠিক সেই রকম আজকে বাচ্চাদের সাথে তাদের মতোই ফুল তুলছে এক স্বর্গের পরী। 5 ফুট 5 ইঞ্চি লম্বা, দুধে আলতা গায়ের রং, মায়াবী ঘন পাপড়িযুক্ত দুটো চোখ, আর গোলাপি ঠোঁট, আর ঠোঁটের উপরে কালো এক তেঁতিল। এজন্য এক অপরূপা। নিশাত আপু, তুমি এখানে কি করছো? সে কখন থেকে খুঁজছি তোমায়। তাড়াতাড়ি বাসায় চলো, আম্মু তোমাকে খুঁজছে। নিশাত মুখটা ঘুরিয়ে তাকালো এবং মুচকি হেসে বলল, তোকে বলেছিলাম না আজ আমাদের ভার্সিটিতে বসন্ত বরণ উৎসব আছে, তাই তো সকাল সকাল এলাম ফুল নিতে। তা মামি হঠাৎ আমায় খুঁজছে কেন? তা তো জানি না, কিন্তু আম্মু তোমাকে তাড়াতাড়ি যেতে বললো। কে একটা যেন নেবে তোমার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, চল আমরা যাই। আর এই যে আমার ছোট্ট বন্ধুরা, তোরা থাক, কাল আবার তোদের সাথে গল্প করব, কেমন? বাচ্চাদেরকে বিদায় জানিয়ে নিশাত আর স্নেহা সামনের দিকে অগ্রসর হলো। ওরা যতক্ষণে যাক ততক্ষণে আমি পরিচয়টা দিয়ে নিই। আমাদের গল্পের নায়িকা নিশাত তাসনিম, এবার অনার্স 3rd ইয়ারে পড়ে। বয়স 22 বছর। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, সেই থেকে মামা মামির কাছেই থাকে। আর স্নেহা হলো নিশাতের মামাতো বোন, ক্লাস 9-এ পড়ে। মামি আমাকে খুঁজছিলে? হ্যাঁ, তা সকাল সকাল কোথায় গিয়েছিলি শুনি? ফুল আনতে গেছিলাম, ভার্সিটিতে প্রোগ্রাম আছে। ও আচ্ছা, তোর মামার সব কাগজপত্র কোথায় রেখেছিস? আজকে তো ও সেগুলো লাগবে। ওগুলো তো আলমারির ড্রয়ারে আছে, আমি যাই মামাকে বের করে দিচ্ছি। নিশাত ঘরে গিয়ে ওর মামাকে সব কাগজগুলো বের করে দিল। নিশাত ওড়ানো ফুলগুলো দিয়ে সুন্দর করে মাথায় দেওয়ার মতো একটা ব্যান্ড বানালো। হলুদ ও কমলা রঙের মিশ্রণের শাড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো ছিঁড়ে মাথায় ফুলের ব্যান্ড দেওয়া, সব মিলিয়ে নিশাতকে অপরূপা সুন্দরী লাগছে। সুন্দর করে সেজে নিশাত ভার্সিটিতে গেল। ভার্সিটির মাঠে নিশাতের জন্য অপেক্ষা করছে ওর প্রাণপ্রিয় বেস্টু মেঘা। নিশাত, কি সুন্দর লাগছে তোকে। দাঁড়া, নজর টিপ দিয়ে দিই। হইছে, থাম, তোকেও কিন্তু কম সুন্দর লাগছে না। দীপ ভাইয়া দেখে না আবার মাথা ঘুরে পড়ে যায়। সে পারলেই ভালো। আচ্ছা বাদ দে, তোর গানের প্রিপারেশন কেমন, পারবি তো? একদম রেডি, চল স্টেজের ওই দিকটায় যাই। মাইক্রোফোন হাতে নিয়ে নিশাতের ভার্সিটির সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্যার বলেন, উপস্থিত সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের সবাইকে বসন্ত শুভেচ্ছা। ফুল ফুটুক বা নাই ফুটুক, আজ ফাল্গুন মাসের 1 তারিখ, আজ বসন্ত। প্রকৃতি যেন আজকে সবচেয়ে আকর্ষণীয় রূপ ধারণ করেছে। প্রকৃতির সাথে আমরাও আজ উৎসবে মেতে উঠব। শিক্ষার্থীরা তোমরা যে যার আসন গ্রহণ করো। কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে যাচ্ছি আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। যারা নাচ, গান ও কবিতার সঙ্গে জড়িত তারা স্টেজের পেছনে আসো, আমার তাদের সাথে কিছু কথা আছে। নিশা যেহেতু গান গাইবে তাই ও সেখানে গেল। স্যার সকলকে নাচের স্টেপ বুঝিয়ে একবার রিহার্সাল করতে বললেন। নিশাত, তুমি তো গান গাইবি, তা তোমার পার্টনার কে? স্যার অয়ন, কিন্তু ওকে তো দেখছি না, এদিকে সময়ও নেই। দাঁড়াও, আমি অয়নকে কল করছি। ও তাড়াতাড়ি না আসলে তো প্রবলেম। স্যার একটু সাইডে গিয়ে অয়নকে ফোন করলেন। স্যার ও কি বললো, কখন আসবে অয়ন? আসলে অয়নের মা খুব অসুস্থ, তাই ও আজ আসতে পারবে না। স্যার তাহলে আমি কি করে গান গাইবো? আমাদের তো ডুয়েট গান গাওয়ার কথা ছিল। তুমি গিয়ে বসো, আমি দেখছি কি করা যায়। নিশাত মনটা খারাপ করে ওর সিটে গিয়ে বসলো। ওর ভেতরে খুব টেনশন কাজ করছে। গানটা না গাইতে পারলে একটা বিশ্রী ব্যাপার হবে। কিছুক্ষণ পর এখনই সেই মুহূর্তে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। সর্বস্বী, নাজনীন, অবন্তী, ঋতু, তাসনিম, শ্রেয়া, মিম, তোমরা মঞ্চে চলে আসো। ওরা 8জন মঞ্চে এসে যে যার পজিশন বুঝিয়ে নিল। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। এই গানের সাথে তাল মিলিয়ে সবাই দুর্দান্তভাবে নাচটা প্রেজেন্ট করে। উপস্থিত সকলে হাততালি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের
এত সুন্দর একটা নাচ উপহার দেওয়ার জন্য। এবার আমি গান গাওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ছাত্রী নিশাদকে। নিশাদ, তুমি মঞ্চে চলে আসো। মেঘু, আমি কি করব রে? অয়ন তো আসেনি, এটা একা কি পারবো আমি? আহ, রিল্যাক্স জানু, কিচ্ছু হবে না, চিল। আমি জানি তুই অনেক ভালো গান গাইবি, টেনশন না করে হাসিমুখে যা তো। অল দ্য বেস্ট। নিশাদ গুটি গুটি পায়ে স্টেজে গেল। নিশাদদের সাথে ডুয়েট করার জন্য নীলাদ্রিপ্ত আহমেদ রিয়াদকে মঞ্চে আসতে বলা হচ্ছে। এই রিয়ানটা আবার কে? স্যার আবার কাকে ডাকছে আমার সাথে ডুয়েট করতে? ধ্যাত, ভাল লাগে না। একবারও রিহার্সালও করা হলো না। মনে মনে নিশাদ বলল। রিয়ান মঞ্চে আসার পর সকলে হাঁ করে তাকিয়ে আছে। রিয়ান একজন সুদর্শন যুবক, শুধু সুদর্শন নয়, অতিরিক্ত মাত্রায় সুদর্শন। 5 ফুট 9 ইঞ্চি লম্বা, ফর্সা, ঘন পাপড়িযুক্ত চোখ, পিঙ্ক লিপস, কালো ভ্রু, প্লেন শেপ করা ফর্সা মুখ, চুলগুলোতে হালকা জেল দেওয়া, কমলা রঙের পাঞ্জাবিতে ফিল্মি হিরোদেরকেও হার মানাবে। নিশাদ এদিক ওদিক তাকাতেই রিয়ানকে দেখতে পায়। নিশাদও রিয়ানকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। রিয়ান নিশাদের পাশে এসে আস্তে করে বলল, এই যে বলছি যে হা করে তাকিয়ে না থেকে গানটা শুরু করো। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, এরপর এরকম স্ট্যাচু হয়ে থাকলে দর্শক পচার ডিম ছুড়বে আমাদের দিকে। কি ভাব! মনে হয় ওনাকে দেখার জন্য আমি পড়ে আছি, ধরা বান্দর একটা। মনে মনে বলল নিশাদ। নিশাদ এবং রিয়ান আর কিছু না বলে গান গাইতে শুরু করে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। দুজনে মিলে গানটি গাইল। নিশাদ ভেবেছিল রিয়ান গাইতে পারে না, কিন্তু না, রিয়ান অনেক ভালো গান গায়। দর্শকরা সবাই ওদের গান এনজয় করে, করতালি দিয়ে সবাই ওদের ধন্যবাদ জানায়। এবার আসা যাক রিয়ানকে কেন স্যার মঞ্চে ডাকলেন। রিয়ান পেশায় একজন ইঞ্জিনিয়ার, ওর বয়স 27 বছর। নিশাতের স্যার রিয়ানের চাচ্চু। ছোটবেলায় রিয়ান ওর বাবা মাকে হারিয়েছে। কিছুদিন আগে রিয়ান দেশে ফিরেছে আর ওর চাচ্চুর বাসাতেই উঠেছে। উনি তাই রিয়ানকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। যখন ডুয়েট করার জন্য কাউকে পাচ্ছিলেন না, তখনই তার রিয়ানের কথা মনে হয়, কারণ রিয়ান অনেক ভালো গান গায়। তবুও উনি ভয় ছিলেন, কারণ রিয়ান বিদেশে ছিল, ও তো ইংরেজি আর হিন্দি গান গায়, বাংলাটা পারবে কিনা সেই নিয়ে। কিন্তু রিয়ান তা ভুল প্রমাণিত করে অনেক ভালো গান গেয়েছে। নিশাত আর রিয়ান দুজনেই মঞ্চ থেকে নেমে আসলো। নিশাত এসে নিজের সিটে বসলো। দেখলি তো, আমি বলেছিলাম না তুই অনেক ভালো গান গাইবি? মিলল তো আমার কথা। হ্যাঁ, তোরা গান গাইছিলি দেখে মনে হলো বলিউডের পারফেক্ট জুটি একসাথে দাঁড়িয়ে আছে। থাক হইছে। আমি জানি তো তুই এখন একটা বাহানা পাইছিস সারাদিন আমাকে জ্বালাবি। আর যার কথা বলছিস ওনাকে যদি আরেকবার কখনো পাই, সেদিন বুঝাবো নিশাদ কি চিজ, আমাকে ইনসাল্ট করা, তাই না? তোকে আবার কখন ইনসাল্ট করলো? কখন আবার স্টেজে? নিশাত মেঘাকে সব বলল। হা হা, এটা আবার ইনসাল্ট হলো নাকি? ঠিকই তো বলেছে, তুই যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি, অবশ্য তাকাবি বা না কেন, এত হ্যান্ডসাম একজন। হ্যান্ডসাম? ধলা বান্দর। ওর চেয়ে আমাদের ক্লাসের আকাশই ভালো। তোর চোখ ঠিক আছে? কোথায় আকাশ আর কোথায় রিয়ান ভাইয়া? রিয়ান ভাইয়া তো বাস সিদ্ধার্থের মতো। কি বললি? উনি সারা জীবন আটা ময়দা সুজি ঘষলেও আমার সিদ্ধার্থের মতো হতে পারবে না। পেছন থেকে কে যেন শান্ত গলায় বলে উঠল, আটা ময়দা সুজি ছেলেরা লাগায় না, ওসব তো ব্যাস মেয়েদের কাজ। আর আমি আমার মতোই, আমাকে মেকআপ করে বলিউডের হিরো সাজতে হয় না, আমি যেই রকম সেই রকমই থাকতে চাই। নিশাত এবং মেঘা দুজনেই পেছনে তাকিয়ে দেখে কথাটা রিয়ান বলেছে। আপনাকে কে বললো যে কথাটা আপনাকে উদ্দেশ্য করে বলেছি? ফার্স্ট অফ অল, তোমরা যে জোরে জোরে কথা বলছিলে এমনিতেই শোনা যাচ্ছিল। আর সেকেন্ডলি, এই যে তুমি তুতলিয়ে কথাটা বললে, এতে আমি আরো শিওর হয়ে গেলাম। আপনি সব জানতা না? সব জানতাম না হলেও নির্বোধ নই যে সাধারণ বিষয়টা বুঝবো না। আসলে সরি ভাইয়া, আমরা ওভাবে কথাটা বলিনি। এই, তুই সরি বলছিস কেন? আমরা তো কোনো ভুল করিনি। নিশু, তুই চুপ কর। ভাইয়া, আপনি কিছু মনে করবেন না প্লিজ। ইটস ওকে। কথাটা বলে রিয়ান ওইখান থেকে চলে যায়। নিশু, তুই ভাইয়াকে যেমন ভাবলি উনি কিন্তু তেমন নয়, যথেষ্ট ভদ্র এবং ম্যাচিউর। আমাদের অত ভেবে কি? আমরা তো ওনাকে চিনিও না।
যাই হোক, আজকে ঠিক মতো গাইতে পেরেছি, এই অনেক। হ্যাঁ, খুব ভালো গেয়েছিস দুজন। বাইদা চিপাকলি, ওই লোকটা তোর কোন জন্মের ভাই লাগে? আগে জীবনে দেখেছিস? একজন অপরিচিত লোককে তো ভাইয়াই বলে, তাই না? আর তাছাড়া আমার তো সিট বুক, তা না হলে বিএফ বানাতাম। বাহ, এত কিছু ভেবেছিলি। আচ্ছা শোন, অনুষ্ঠান তো প্রায় শেষ, আমি আর থাকবো না, বাড়ি যাচ্ছি, না হলে মামি আবার রাগ করবে। আচ্ছা, সাবধানে যাস জানু। ঠিক আছে। নিশাত বাসায় গিয়ে মামির সাথে রান্না বান্না করে নিল। দুপুরে নিশাতের মামা বাসায় আসলেন। বাহ, আজকে মাছ রান্না তো অনেক সুস্বাদু হয়েছে। আজকে মাছটা নিশাত আপু রেঁধেছে আব্বু। মেয়েটা কত বড় হয়ে গেল, তাই না শিরিন? মামার কথাতেই নিশাতের আগেকার কথা মনে পড়ে যায়। যখন ওর 3 বছর বয়স, তখন ওর বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে মামা মামিই ওর সব। হ্যাঁ, তো ওরও তো মামা মামির প্রতি দায়িত্ব আছে, কি নিশাত, তাই না? হ্যাঁ মামি। ধ্যান থেকে বেরিয়ে এসে নিশাত। যাই হোক আব্বু, খাওয়ার সময় কথা বলতে নেই, খাও তো। নিশাত আপু, তুমিও বসে পড়ো। আমি পরে মামির সাথে খাবো, তুই এখন খা। নিশাত সব কাজ সেরে শাওয়ার নিয়ে এসে মামির সাথে লাঞ্চ করে নিল। নিশাত খুব মেধাবী ছাত্রী, ভার্সিটির সবাই ওকে চেনে। বাড়িতে চুপচাপ থাকলেও ও বেশ দুষ্ট। রাতে নিশাত বসে বসে পড়ছে আর চ্যাপ্টার থেকে নোটস করছে। রিয়ান সারাদিন চাচ্চুর সাথে ছিল। রাজশাহীর বেশ কিছু জায়গায় ও ঘুরতে যাবে। আজকে বেশি ঘুরতে পারেনি, জাস্ট পদ্মার পাড়ে গেছিল। সেখানে কত লোকের মেলা, নদীর ধার দিয়ে বড় ছাতার নিচে ফুচকা চটপটির দোকান, নদীর ধারেই বালুচর। রিয়ান খুব সুন্দর এনজয় করলো। এত সুন্দর জায়গায় কিছু ছবিও তুলে নিল। সন্ধ্যার একটু আগে পদ্মার পাড়ের পরিবেশ আরো সুন্দর হয়। আকাশে লালচে রঙের আভা আর ঠান্ডা হাওয়া। কত মানুষ এখানে আনন্দ উপভোগ করছে। একটু সাইডে গেলেই ঘোড়া আর হরিণ ঘাস খাচ্ছে। রিয়ান ওর ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলে নেয়। নদীর ওই পাশে ইন্ডিয়ার বর্ডার। খানিকক্ষণ ঘুরে সন্ধ্যার পর বাসায় চলে আসলো। কি রে বাবা, কেমন লাগলো রাজশাহী শহর? আজ তো বেশি ঘুরতে পারিনি, জাস্ট পদ্মার পাড়ে গেছিলাম। সত্যিই চাচিমা, জায়গাটা বেশ সুন্দর। কাল আবার অন্যান্য জায়গায় যাব। কেন বাবা, তুই কি আবার বিদেশে চলে যেতে চাস? আমরা কি তোদের কেউ না? থেকে যা না এই দেশে। না মানে আসলে থাক মা, ভাইয়াকে জোর করছো কেন? জানি তো ও কিছুদিন পরেই প্যারিস ব্যাক করবে, আমাদের কাছে তো থাকবেই না। অভিমান করে তিতির, রিয়ানের চাচাতো বোন। তিতির ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আহ, তিতির পাখি, এত রাগ করছিস কেন? জানি তো চলে যাবা, এত ঢং করতে হবে না। কেন, চাচ্চু তোকে কিছু বলেনি? আমি তো বিডিতেই সেটেল করছি। আমাদের বিজনেসটা আবার ওপেন করতে চাই। সত্যি ভাইয়া? হ্যাঁ রে তিতির পাখি। কি মজা, ভাইয়া আমাদের সাথে থাকবে। তোদের বিজনেস সামলাতে তো ঢাকা যেতে হবে। হ্যাঁ চাচিমা, আমাদের অফিস তো ঢাকায়, আর তাছাড়া বাড়িটাও ফাঁকা পড়ে আছে। দিদুন আছে সেখানে। আমাকে তো ওখান থেকেই ম্যানেজ করতে হবে। বাট চাপ নিও না, ওখানে ম্যানেজ করা হলেই সব ট্রান্সফার করে রাজশাহীতে আনবো। রাজশাহী শহরটা খুব ভালো লেগেছে, একদম অন্যরকম। এখানেই সেটেল করা যায়। তুই সব ম্যানেজ করে এখানে চলে আসিস। বাট তিতির পাখি, মন খারাপ করিস না। এখানে আসি কিছুদিন। অফিস ওপেন করতেও মোটামুটি কয়েক মাস লাগবে। ততদিন এখান থেকেই সব ম্যানেজ করব। আচ্ছা যা বাবা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। ওকে, আমি রুমে যাচ্ছি। রিয়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটা হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরলো। ফ্রেশ হয়ে এসেই ও বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ল্যাপটপটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট প্রজেক্টের কাজ করতে শুরু করে। একটু পরে রিয়ান ওর দিদুনকে ফোন দিল। হ্যালো দিদুন, কেমন আছো? দাদু ভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঢাকায় কবে আসবে দাদু ভাই? কিছুদিন পরেই আসবো। আমি আমাদের বিজনেসটা ওপেন করতে চাই। সে তো খুব ভালো কথা, তুমি এখানে এসে সব কিছু ঠিক করো। হঠাৎ দিদুনের পাশ থেকে কে যেন বলে ওঠে, কে ফোন করেছে দাদু? তোর আরিয়ান ভাইয়া। রিয়ান ফোন করেছে আর আমায় দিচ্ছ না? তাড়াতাড়ি ফোনটা দাও, আমি কথা বলবো। আয়শা, রিয়ানের মামাতো বোন। দাদু ভাই, নাও আয়েশার সাথে কথা বলো। না মানে দিদুন আগে। আর বাকিটা বলার আগেই দিদুন ফোন আয়শাকে দিয়ে দেয়। আয়শা মেয়েটা কেমন যেন স্বভাবে খুবই অহংকারী আর গায়ে পড়া। রিয়ানের এইসব একদম পছন্দ নয়, তাই ও ওকে ইগনোর করে। বাট কি আর করবে, ওদের বাসায় তো কেউ থাকে না। তাই দিদুন আর আয়শা থাকে, আর দিদুনের সাথে যোগাযোগ করলে আয়শাকেও টলারেট করতে হয়। হাই রিয়ান, হোয়াটসঅ্যাপ? ফাইন আয়েশা, অ্যান্ড ইউ? Fine, but please call me Ash, not Aisha. Aisha is so boring.
তো কি করছো রিয়ান? আয়েশা, আমি তোমায় কতবার বলেছি আমায় নাম ধরে ডাকবে না। আমি তোমার চেয়ে বড়, সো ভাইয়া বলবে। কাম অন ইয়ার, তুমি এই যুগের ছেলে হয়ে বিদেশে থেকেও এই সব মানো? হা হা হা, সো ফানি। এতই যখন ফানি লাগছে, সো বাই। রিয়ান রেগে কল কেটে দিল। নিজের মাথায় হাত রেখে রাগটা কন্ট্রোল করলো। ও যখনই আশার সাথে কথা বলে ওর মেজাজটা বিগড়ে যায়। চরম লেভেলের বেয়াদবি মেয়েটা, তাই রিয়ান ওকে ইগনোর করে। নিশাত এতক্ষণ পড়াশোনা করে একদম টায়ার্ড, সারাদিন সময় পায়নি, তাই একেবারে সব পড়ে ফেললো। নিশাত, কোথায় তুই? এদিকে আয়। আসছি মামি। নিশাত বই বন্ধ করে মামির কাছে গেল। হ্যাঁ মামি, বলো কি বলবে? স্নেহাকে একটু পড়াতো, ফাজিল মেয়ে, কিচ্ছু পড়ে না। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। পরের দিন, আজ 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। নিশাত আজকে ভার্সিটি যায়নি, কাল অনুষ্ঠান ছিল, তাই আজ ভার্সিটি অফ। নিশাতের কোনো কাজ নেই, তাই মামিকে ব্রেকফাস্ট বানাতে হেল্প করছে। সব রান্না শেষে মামাকে আর স্নেহাকে টিফিন প্যাক করে দিল। ভাইয়া, উঠবা না? 10টা বাজে। তোমার জন্যে বেডটি এনেছি, ঠান্ডা হয়ে গেল তো। ঘুম থেকে লাফ দিয়ে উঠে রিয়ান বলল, কি, 10টা বাজে? আর আমি এতক্ষণ ঘুমিয়েছি। আমার তো আজ অনেক কাজ, পুরো রাজশাহী ঘুরে দেখতে হবে। তা দেখো, এখন চাটা খেয়ে নাও, একটু পর ব্রেকফাস্ট করে ঘুরতে যেও। আজকে তো আবার রাস্তায় অনেক কিছুই দেখতে পাবা। কি দেখবো? দেখো, তাহলেই বুঝবা কি দেখার কথা বলছিলাম। আচ্ছা, তুই এখন যা, আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি। আচ্ছা, আমি তোমার ব্রেকফাস্ট রেডি করছি, ওকে? রিয়ান ফ্রেশ হয়ে একটা ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স পরলো, হাতে ওয়াচ আর সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে একদম ফিল্মি হিরো। রিয়ান পারফিউম লাগিয়ে নিচে গেল। একা একা ঘুরতে পারবি? ব্রেকফাস্ট টেবিলে বসে রিয়ান বলল, হ্যাঁ চাচিমা, টেনশন করো না, আমি একাই 100। বাট তিতির আমার সাথে গেলে একটু সুবিধা হতো, কিন্তু ও তো যেতে পারবে না, ওর নাকি ফ্রেন্ডসরা আসবে। হ্যাঁ দেখ না, সে 1 মাস আগেই ওর বান্ধবীদের আসতে বলেছে, তাই ওরা আসবে। নো প্রবলেম, আমি একাই ঘুরতে পারবো। নেটে সব জায়গার অ্যাড্রেস নিয়ে নিয়েছি। আচ্ছা, সাবধানে যাবি, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আসবি। তোর চাচ্চু আবার চিন্তা করবে। আজ অফ ডে, তাও আর কি যেন কাজ আছে, তাই সকালেই চলে গেছে। ইটস ওকে। নিশাত ঘরে বসে পড়তেছিল, সেই সময় ওর মামি ওকে ডাকলো। এই দেখ, তোর মামা আজ লবণ কিনে দিয়ে যায়নি। তুই একটু জানা মা, সামনে যে রাসেলের দোকান আছে, ওখান থেকে 1 প্যাকেট লবণ আন। আচ্ছা, যাচ্ছি মামি। নিশাত সুন্দর করে মাথায় ওড়না দিয়ে তারপরে বাইরে গেল। ওদের বাড়ি থেকে একটু সামনে মোড়ে গেলেই একটা দোকান আছে। রিয়ান প্রথমেই রাজশাহী চিড়িয়াখানায় যায়। চিড়িয়াখানার এরিয়াটা বেশ বড়, পরিবেশটা অনেক সুন্দর। চারদিকে নানা ধরনের গাছ, পাশ দিয়ে ছোট ছোট পুল আর ব্রিজ। ভেতরে ছোটখাটো একটা পার্কও আছে, যেখানে ছোট বাচ্চারা খেলছে আর আনন্দ প্রকাশ করছে। এছাড়াও এখানে বিভিন্ন পশু, খরগোশ, কুমির আর নানান ধরনের পাখি রয়েছে। জায়গাটা রিয়ানের বেশ পছন্দ হয়। ও ঘুরে ঘুরে চারদিক দেখে আর ছবি তুলে নেয়। নিশাত হেঁটে গিয়ে দোকান থেকে লবণ কিনে আসছিল। হঠাৎ পেছন থেকে কে যেন ওর হাত ধরে টান দেয়। নিশাত পেছনে ফিরে তাকায়। অপর পাশে থাকা ব্যক্তিটি হাতে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে বলে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নিশাত, আই লাভ ইউ। হাতটা ছাড়ুন জয় ভাইয়া। আর এসবের মানে কি? কেন ডিস্টার্ব করছেন আমায়? আমি আপনার কাছ থেকে এসব এক্সপেক্ট করিনি। জয় নিশাতের এলাকাতেই থাকে। নিশাতের বাসার কয়েকবারে পরেই জয়দের বাসা। জয় তেমন একটা ভালো ছেলে না, একটা নতুন চাকরি পেয়েছে, তাই নিয়ে ওর মায়ের বড্ড অহংকার। নিশাত চলে যেতে নিলে জয়ের পথ আটকায়। নিশাত, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই রিয়েলি লাভ ইউ। সেই ছোট্ট থেকে আমি তোমাকে ভালোবাসি। প্লিজ স্টপ ইট। আমি আপনাকে আমার ভাইয়ের মতো দেখেছি, এসব ভুলে যান। আমি আপনাকে ভালোবাসি না। ফার্দার রাস্তায় আমায় এভাবে ডিস্টার্ব করবেন না। নিশাত জয়ের হাত ছাড়িয়ে ওইখান থেকে চলে যায়। জয় রেগে ওর হাতের গোলাপটা মুছড়ে ফেলে। তুই আমাকে রিজেক্ট করলি তো, এর ফল কিছুতে ভালো হবে না। আমার বিয়েটা তোর সাথেই হবে। বিয়ের পরেই তো শুরু হবে আসল খেলা। রেডি থাক আমার অ্যাটাকের জন্য। মামি, এই যে লবণ। এত দেরি হলো কেন তোর? নিশ্চয় রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলি। না মামি। থাক, আর মিথ্যে বলতে হবে না। যাই, কাপড়গুলো ছাদে দিয়ে আয়। যাচ্ছি। উফ, এই জয়ের জন্য মামি আমাকে খারাপ ভাবলো। নেহাতি এই পাড়ার ছেলে, না হলে আজ ওর খবর করে দিতাম। মামার কারণেই আমাকে ভদ্র থাকতে হয়। বাট আমি তো জানি আমি কি জিনিস। হ্যাঁ। কি রে, আবার কি ভাবছিস? যা তাড়াতাড়ি।
ও যাচ্ছি মামি। নিশাত বালতি নিয়ে ছাদে চলে গেল। রিয়ান বেশ কিছু জায়গায় ঘুরলো, একটু শপিং করে নিয়ে দেখে দুপুর হয়ে গেছে আর ওর খিদেও পেয়েছে, তাই পাশে একটা রেস্টুরেন্টে যায় লাঞ্চ করতে। খিচুড়ি, ভুনা মাংস, মাছের কালিয়া, সালাদ এসব বাঙালি খাবার ওর খুব ফেভারিট। বিদেশে থাকতে তো আর বাঙালি খাবার পায়নি, তাই দেশে ফিরে এগুলোইও বেশি এনজয় করেছে। রেস্টুরেন্টের চারদিকে টেবিলে সব জোড়ায় জোড়ায় বসে থেকে খাচ্ছে, রিয়ানই শুধু এক টেবিলে একা বসে আছে। রিয়ান চারদিকে দেখে বুঝতে পারলো সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ও এসবকে ইগনোর করে খেতে থাকলো। নিশার শাওয়ার নিয়ে এসে চুলগুলো মুছছে, কোমর পর্যন্ত ঘন কালো চুলগুলো থেকে টুপ টুপ করে পানি ঝরছে। এমনিতেই শাওয়ারের পর সব মেয়েকেই কোমল লাগে, নিশাদকে আরো বেশি কোমল লাগছে, যেন সদ্য ফোটা লাল গোলাপ। বারান্দায় দাঁড়িয়ে চুল ঝাড়ছে আর আনমনে কি যেন ভাবছে। ওর বাবা মার কথা মনে পড়েছে, তাই ওর মনটা খারাপ হয়ে গেল। কি গো আপু, একা একা কি ভাবছো? কই কিছু না তো। ওহো, কিছু তো ভাবছোই, বলো না কি হয়েছে? বাবা মার কথা মনে পড়ছে রে। তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে তো ফুফি আর আঙ্কেলও কষ্ট পাবে। তারা তো তাদের একমাত্র মেয়েকে সবসময় হাসি খুশি দেখতে চায়। প্লিজ আর মন খারাপ করে থেকো না। হুম। এখনো কি মুখটা বাংলার পাঁচের মতো করে রাখবে? হাসো একটু, এত সুন্দর কিউট মেয়েকে হাসি ছাড়া মানায় না। ওরে পাজি, এত কথা কই শিখলি? আমি আর এখন ছোট নেই, সব বুঝি। আমার ছুটকিটা তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা চলো খেয়ে নিব, আব্বু অফিস থেকে এসেছে। চল। রিয়ান লাঞ্চ করে আবার জিয়া পার্কে ঘুরতে যায়। জিয়া পার্কের সামনে দাঁড়াতেই কোত্থেকে যেন একটা ছোট্ট বাচ্চা কয়েকটা গোলাপ ফুল নিয়ে আসে। ভাইয়া নেন না প্লিজ। না রে, আমি ফুল নিয়ে কি করব? কেন ভাইয়া, আপু মনিরে দিবেন। আজ তো কি যেন ভ্যালেন্টাইন্স নাকি ডে, সবাই তো ফুল নিয়ে তাদের গার্লফ্রেন্ডদের দিচ্ছে। আপনিও নেন না, আর দুইটা ফুলই আছে, এই দুইটা নিলে আমি বাড়ি চলে যাবো। ও আই সি, আজ ভ্যালেন্টাইন্স ডে, আমি তো ভুলে গেছিলাম। যাই হোক, আমি বা জেনে কি করব। ভ্যালেন্টাইন্স না রে, ভ্যালেন্টাইন্স। আর তুই এত কিছু জানিস যে গার্লফ্রেন্ডকে ফুল দিতে হয়? জানি তো, আমার কাছ থেকে তো অনেকেই ফুল নিয়া তাকে গার্লফ্রেন্ড গো দিল। আমার তো গার্লফ্রেন্ড নাই। আচ্ছা সমস্যা নেই, আমি তোর ফুলগুলো নিব। এইবার খুশি তো? খুব খুশি। যাবি আমার সাথে পার্কের ভেতরে? চল তোকে একটু ঘুরিয়ে আনি। সত্যি আমায় ঘুরাইবেন? হ্যাঁ চল ভিতরে যাই আমরা। রিয়ান বাচ্চাটাকে নিয়ে ভেতরে গেল। অনেকে কটু দৃষ্টিতে তাকালো, বাট রিয়ান সেগুলো পরোয়া করলো না। আহ কি সুন্দর, আপনার অনেক ধন্যবাদ আমারে নিয়ে আসার জন্য। আচ্ছা তোর নাম কি, আর তুই ফুল বিক্রি করিস কেন? আমার নাম লাড্ডু, আমার মা খুব অসুস্থ তো, তাই আমি অহন ফুল বিক্রি কইরাই সংসার চালাই। বাহ, লাড্ডু তো খুব ভালো নাম। রিয়ান বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন রাইডারে চড়ে। দুজনের রাইডগুলো বেশ এনজয় করে। পার্কের ভিতরে বেশ ছেলে মেয়ে সবাই আজ জোড়া জোড়ে ঘুরতে এসেছে। ঘোরাঘুরি শেষে রিয়ান বাচ্চাটাকে নিয়ে শপিং মলে যায় আর ওকে কয়েকটা ড্রেস কিনে দেয়। এই টাকাগুলো রাখ, তোর মায়ের জন্য ওষুধ কিনবি। না ভাইয়া, এমনিতেই আজ আপনি আমার অনেক উপকার করছেন, এই টাকা আমি নিতে পারব না। আমাকে ভাইয়া বলে ডেকেছিস, আমি তো তোর ভাইয়ের মতোই। ধর এটা রেখে দে। রিয়ান জোর করে লাড্ডুর হাতে টাকাগুলো দেয়। বাসায় আসার সময় লাড্ডুকে ওদের বস্তিতে নামিয়ে দেয়। রিয়ান বাসায় এসে কলিং বেল চাপলো। তিতির দরজা খুলে দিয়ে বলল, কি ভাইয়া, কেমন ঘুরলে? অনেক ঘুরেছি, বড্ড টায়ার্ড। বাট তুই কিন্তু বেশ পাজি হয়েছিস। কেন? সকালে যে বলেছিলি রাস্তায় অনেক কিছু দেখবো, সেটাই তো আমি বুঝতে পেরেছি। তা তোর কি কেউ আছে নাকি? রিয়ান ওর ঘরে যেয়ে ফ্রেশ হয়ে নিল। ঘরে ঢুকতেই টেবিলে চোখ পড়ে। লাড্ডুর থেকে নেওয়া গোলাপ দুটো ও টেবিলেই রেখেছিল। আমার তো গার্লফ্রেন্ড নেই, তাহলে এই গোলাপ আমি কি করব? যাই ফেলে দিয়ে আসি। রিয়ান বারান্দায় গোলাপ দুটো ফেলতে গিয়েও ফেললো না। ঘরে এসে গোলাপ দুটো ফুলদানিতে পানির মধ্যে রেখে দিল। গোলাপ ফুলের দিকে তাকিয়ে রিয়ান বলল, রোজ, ইটস এ সিম্বল অফ লাভ অ্যান্ড বিউটি। আমার মতে গোলাপ তো তাকেই দেওয়া উচিত যার মনটা গোলাপের মতো নরম আর পবিত্র। ভালোবাসা জিনিসটাও খুব পবিত্র, তাই আমরা গোলাপ দিয়েই ভালোবাসার প্রকাশ করি। কাছের মানুষটাকে গোলাপ এনে দেওয়ার মধ্যে এক অন্যরকম অনুভূতি হয়, যখন কাছের মানুষটার মনটা গোলাপের মতো সুন্দর হয়। কিছুক্ষণ গোলাপ ফুল দুটোকে দেখে ও বিছানায় এসে আবার ল্যাপটপ নিয়ে বসলো। নিশাতের স্নেহা বসে বসে গল্প করছে। আচ্ছা আপু, ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ ফুল দিতে হয় কেন? গোলাপ ফুল দিতেই হবে তেমন কোনো কথা নেই।
গোলাপ তো সৌন্দর্যের আরেক ভালোবাসার প্রতীক, তাই মানুষ তার ভালোবাসা প্রকাশের জন্য ভালোবাসার মানুষকে গোলাপ দেয়। আর প্রকৃত ভালোবাসায় গোলাপ দেয়াতে ভালোবাসা আরও পবিত্র হয়। নির্জন জায়গা প্লাস মৃদুমন্দ হাওয়া প্লাস ভালোবাসার মানুষ প্লাস গোলাপ ফুল সমান এক অন্য রকম অনুভূতি। ও আচ্ছা। ওয়েট ওয়েট ওয়েট, তুই এই কথা জিজ্ঞেস করলি কেন? ব্যাপারটা কি বলতো? না মানে কিছু না, এমনিই বলছিলাম। উহু, কিছু তো আছেই, বল, না হলে মামিকে বলছি। না না, আম্মুকে বলো না, আমার মনে হলো তাই তোমাকে বললাম। সত্যি তো? একদম সত্যি। অনেক রাত হয়েছে, ঘুমাবি চল। আচ্ছা চলো। সকালে নিশাত রেডি হয়ে বইপত্র গুছিয়ে কলেজে গেল। নিশাতের বাবার ব্যাংকে অনেক টাকা ছিল, ওই টাকা দিয়েই নিশাতের পড়াশোনার খরচ চালায়। কলেজে গিয়ে মেঘার সাথে গল্প করতে করতে ক্লাসে গেল। ক্লাস হচ্ছিল, তাই স্যার প্রশ্ন করলেন, কার্বনের যোজনী কত, 2 নাকি 4? কেউ কেউ প্রথমটা হাত তুলল আর কেউ দ্বিতীয়টায়, কিন্তু নিশাত কোনোটাতেই হাত তুলেনি। কি ব্যাপার নিশাত, তুমি তো কোনোটাতেই হাত তুললে না, বলো তো এইটার অ্যান্সার। স্যার, এইটার অ্যান্সার দুইটাই হবে। কার্বনের যোজনী 2 এবং 4 উভয়ই। কারেক্ট, ইউর ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ স্যার। সিট ডাউন। আজকে 2টা ক্লাস হয়েছে, তাই আগেই ছুটি হয়ে গিয়েছে। নিশু, আজ তো আগেই ছুটি হলো, চল ঘুরে আসি। কোথায় যাবি? সামনে মোড়ে ফুচকা খাবো, চল। আচ্ছা, তুই একটুখানি দাঁড়া, আমি টাকাটা খুচরো করে আনি, আজ আমি তোকে খাওয়াবো। ওকে, যা। নিশাত যেতে যেতেই হুট করে মাথায় গুঁতো খায়। কপাল ঘষতে ঘষতে নিশাত বলল, আহ, এই কে রে? দেখে চলতে পারেন না? আমি না, আপনি তো দেখে চলেননি। কি? নিজে দোষ করে আবার আমায় বলছেন? ইউ। এস আই দি। বাকিটা বলার আগে অপর পাশের ব্যক্তিকে দেখে থমকে যায় নিশাত। তারপর কি? তাই তো বলি, সকাল সকাল অন্ধের মতো আচরণ করলো কে? থেমে গেলে কেন? খুব তো বক বক করছিলে মিস জ্বালা নিশাত। আমার নাম নিশাত, নট জ্বালা নিশাত। আমার কাছে মিস জ্বালা নিশাত নেমটাই তোমার জন্য পারফেক্ট। তাহলে আপনিও। আমি কি? আপনি একটা রাক্ষস। নাইস জোকস। বলেই হেসে গড়াগড়ি খাচ্ছে রিয়ান। একবার গুঁতো মেরেছেন, এইবার আরেকবার দিতে হবে, না হলে শিং গজাবে। কিসব বোকা বোকা কথা। এসব আপনার কাছে বোকা বোকা হতে পারে, কিন্তু এটাই সত্যি। আপনার হয়তো শিং গজালে কোনো প্রবলেম নেই, কারণ ওই লুকটাই আপনার জন্য বেস্ট। বাট আমাকে ওসব করলে চলবে না। আবার শিং গজালে আমার কিউটি পাই ফিউচার হাজবেন্ড খুব দুঃখ পাবে। হোয়াট? বাংলা বোঝেন না নাকি হিন্দিতে বলতে হবে? তুমি না আসলেই মিস জ্বালা নিশাত। সরো এখন, আমায় যেতে হবে। মনে হচ্ছে ওনাকে আমি ধরে রেখেছি, এমন ভাব করছে যেন উনি এখানে দাঁড়িয়ে মহাভারত যুদ্ধ করছেন। কি বললে তুমি? শুনতে পাননি ঠসা নাকি? আমিও এখানে দাঁড়িয়ে থাকতে আসিনি, আমারও আপনার জন্য সময় লস হলো। আপনাকে ভালো ভেবেছিলাম, এখন দেখছি আপনি একটা উজবুক। বাড়াবাড়ি করছো কিন্তু। আরেকবার গোতা না দিলে যেতে দিব না। আমি দেব না, এই আমি চললাম। রিয়ান চলে যেতে নিলে নিশাত ওর পথ আটকে মাথায় আরেকটু গুঁতো দেয়। যান এবার যেখানে খুশি। রিয়ান নিশাতকে পাশ কাটিয়ে চলে গেল। মেঘা দূরে দাঁড়িয়ে এতক্ষণ ওদের কাহিনী দেখছিল আর মুচকে মুচকে হাসছিল। নিশাত আর মেঘা দুজনেই সামনে ফুচকার দোকানে গেল। রিয়ান তার পাশে একটা বেঞ্চে বসে আছে ওর বেস্ট ফ্রেন্ড মাহির। মাহির রিয়ানের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। রিয়ান বিদেশে যাওয়ার পরও মাহিরের সাথে যোগাযোগ ছিল, আর মাহিরা রাজশাহীতেই সেটেল হয়েছে। রিয়ান একবার আর চোখে নিশাতের দিকে তাকিয়ে আবার গল্প করতে শুরু করে। মামা ফুচকা বানাও, ঝালটা বেশি দিবা। কিছুক্ষণ পর মামা এসে ওদের ফুচকা দেয়। মেঘা তো কয়েকটা খেয়েই থেমে গেছে, কারণ ফুচকাতে অনেক ঝাল দেওয়া, আর নিশাত ওর কাছে এসব ঝাল কিছুই না, ও সমানে ফুচকা খাচ্ছে। কি রে, পারিস তুই এত ঝাল খেতে? আমার অভ্যেস আছে, ফুচকা খাবি আর ঝাল লেগে চোখ দিয়ে পানি বেরোবে না, তাহলে আর ফুচকা খাওয়ার মজা কি? কথায় পারা যাবে না তোর সাথে, তুই যে কি। আমি আবার কি? আমি তো নিশাত। এবার এতগুলো ফুচকা খেতে খেতে নিশাতের অনেক ঝাল লেগে যায়। ঝালের চোটে ওর চোখ দিয়ে পানি বেরিয়ে চোখ লাল হয়ে গেছে। হুট করেই রিয়ান নিশাতের এই অবস্থা দেখে এগিয়ে এসে পানির বোতল দেয়। নিশাত বোতলটা নিয়ে এক ঢুকে সব পানি খেয়ে ফেলে। এই যে টিস্যুটা নেও আর মুখটা মুছো। নিশাত টিস্যুটা দিয়ে চোখ মুখ ভালো করে মুছলো। এই তুই ঠিক আছিস তো? বলেছিলাম না এত ঝাল খাস না, আমি তো না পেরে খাওয়াই ছেড়ে দিলাম। হ্যাঁ, আমি ঠিক আছি।
কি রে রিয়ান, চলে এলি যে? না তেমন কিছু না। এই যে মিস্টার শুনুন। পিছন থেকে ডাক দেয় নিশাত। এনিথিং এলস? থ্যাংক ইউ। ইটস ওকে। রিয়ান মাহিরকে নিয়ে চলে গেল আর নিশাতও বাসায় চলে আসলো। বাসায় আসার পর নিশাতের শরীরটা খুব খারাপ লাগে, তাই ও আর কিছু না করে ঘরে এসে শুয়ে পড়ে। রিয়ান মাহিরকে সাথে করে বিভিন্ন জায়গায় ঘুরছে। এখানে আনলি যে? ওই দোকানের চাটা বেস্ট, সব রকম চা ওইখানে পাওয়া যায়। তা কোনটা খাবি বল? মশলা টি, লেমন টি, বিজলি টি না বুলেট টি? বাহ, ভেরি ইন্টারেস্টিং। তোর যেইটা ভালো লাগে সেইটাই বল। ওকে। 2 মিনিট পর দোকানদার এসে 2 কাপ চা দিয়ে যায়। চায়ে চুমুক দিতে দিতে রিয়ান বলল, রিয়েলি এই চাটা বেস্ট। এই ফার্স্ট এইরকম চা খাচ্ছি। রাজশাহী, সব জিনিসই বেস্ট। এরপর কোথায় যাব আমরা? এরপর যাব বিন্দুর মোড়ে স্পেশাল সিঙ্গারা খেতে। ওকে ব্রো। রিয়ান মাহিরের সাথে ঘুরে রাত 10টায় বাসায় ফিরে। রিয়ান, ফ্রেশ হয়ে আয়ে, তোর খাবার দিচ্ছি। চাচিমা, খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি, আমি ঘরে যাচ্ছি। আচ্ছা যা। রিয়ান রুমে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। রাতে ঘুমের ঘোরে রিয়ান একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখলো যে প্রায় 1 মাস কেটে গেছে, কিন্তু হঠাৎ করে নিশাতের সাথে রিয়ানের খুব ভালো বন্ধুত্ব হয়েছে। রিয়ান আস্তে আস্তে নিশাতকে পছন্দ করতে শুরু করছে, তাই ও ঠিক করেছে ওর মনের কথা জানাবে। রিয়ান একটা গোলাপ নিয়ে নিশাতকে ওর ভালোবাসার কথা জানায়, কিন্তু নিশাত তা শোনার পর ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়। হুট করে রিয়ানের ঘুম ভেঙে যায়। রিয়ান উঠে বসে আর প্রচুর ঘামতে থাকে। কি ব্যাপার, আমি এমন স্বপ্ন দেখলাম কেন? মানুষ তো তাকে নিয়েই স্বপ্ন দেখে, তাকে নিয়ে সে সারাদিন ভাবে, বাট আমি তো ওই মেয়ের কথা ভাবিনি। এরকম স্বপ্ন কেন দেখলাম? ওকে দেখলেই তো ওর সাথে ঝগড়া হয়, কিন্তু এই স্বপ্নের মানে কি বুঝবো? কিছুক্ষণ চুপ করে থেকে রিয়ান আবার ভাবতে থাকে। ওর সাথে যতই ঝগড়া হোক না কেন, ওকে দেখলে আমার এক অন্যরকম অনুভূতি হয় কেন? তাহলে কি কিছু, না, এটা কি করে পসিবল? আমার নিজের মনকে আমি নিজেই বুঝতে পারছি না। রিয়ানের কিছু ভালো লাগছে না, তাই ও সেন্টার টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এক ঢোক পানি খেয়ে বারান্দায় গেল। রকিং চেয়ারে বসে আকাশটা দেখছে। পূর্ণিমার চাঁদের পাশে অজস্র তারা ঝলঝল করছে, আর দুটো তারা খুবই উজ্জ্বল। আম্মু আর বাবা, কেন তোমরা আমায় একা করে চলে গিয়েছো? তোমাদের ছাড়া আমি ভালো নেই। সেই ছোট্ট থেকে আমি একা আছি। আমাকে যারা তোমাদের থেকে আলাদা করেছে তাদের আমি শাস্তি দেবই। একটানা অনেকক্ষণ শুয়ে থাকার পর মাঝরাতে নিশাত জেগে যায়। ঘরের ভেতরে কেমন দম আটকে আসছিল, তাই ও বারান্দায় গিল ধরে দাঁড়িয়ে আছে। আকাশের তারাগুলোকে দেখলেই নিশাতের খুব কষ্ট হয়। সবচেয়ে কাছের দুটো তারাকেও ওর বাবা মা মনে করে। বাবাই আর মামা, জানো তোমাদের ছাড়া একা থাকতে আমার খুব কষ্ট হয়। যদিও মামা আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে, তবুও আমি তোমাদেরকে খুব মিস করছি। সেদিন তোমাদের সাথে আমিও চলে গেলে আজ 3 জনের একসাথে থাকতে পারতাম। কেন যে সেদিন আমি গেলাম না? নিশাত না চাইতেও ওর চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে নিশাত ঘরে চলে আসে। রিয়ান এসব কিছু ভাবতে ভাবতেই বারান্দাতেই ঘুমিয়ে পড়েছিল। ভোরের আলো ওর চোখে পড়ায় ও বুঝতে পারে বারান্দাতেই আছে, তাই উঠে ঘরে চলে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলো। বিদেশে একটা কোম্পানির প্রজেক্টে ও কাজ করছে। এই প্রজেক্ট কমপ্লিট হলে ও ওদের কোম্পানি ওপেন করবে, তাই সবটুকু মনোযোগ দিয়ে প্রজেক্টের কাজ করছে। নিশাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, ব্রেকফাস্ট করে রোজকার মতো কলেজে গেল। আজকে ওদের একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই দেরি না করে আগেই চলে গেল। পড়াশোনাতে নিশাত কোনো ফাঁকি দেয় না, এজন্য সব স্যার ম্যামরা ওকে অনেক বেশি ভালোবাসে। ও কলেজে যাওয়ার 10 মিনিট পর ক্লাস শুরু হয়। স্টুডেন্ট অ্যাটেনশন প্লিজ। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সো প্লিজ কিপ সাইলেন্ট। ওকে স্যার। আজকের টপিক তড়িৎযোজী বা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। নিশাত খুব মনোযোগ দিয়ে বিষয়টি বুঝল। কলেজ শেষে গাল ফুলিয়ে আছে মেঘা। কিরে বকবকানি, এরকম গাল ফুলিয়ে আছিস কেন? তোর সাথে কথা নেই, যা। কেন, কি হয়েছে? তখন আমার কানে কানে ফিস ফিস করে আনসারটা বললে কি হতো? স্যার আমায় গাধা ভাবলো। গাধা না গাধি ভেবেছে? কি বললি তুই? থাক, আমি গেলাম। তোর সাথে ফ্রেন্ডশিপ ব্রেকআপ। দেখ মেঘা, আমি বলে দিলে তুই ঠিকই উত্তর দিতি, কিন্তু তোর যে এই বিষয়টাতে ঘাটতি আছে তা তুই বুঝতে পারতি না। তুই হয়তো বাহবা পেতি, কিন্তু এইটা তোর অজানা থাকলে পরীক্ষাতে তোরই রেজাল্ট খারাপ হতো, আর তখন তুই আমাকেই দোষ করতি। তার চেয়ে এটাই ভালো হলো আজ তুই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারলি। তারপরও তোর মনে যদি হয় তাহলে তুই চলে যা, আমাদের বন্ধুত্বটা এখানেই থেমে যাক। মেঘার পথ আটকে বলল নিশাত।
মেঘা নিজের ভুলটা বুঝতে পারল। সরি, আমি বুঝতে পেরেছি। আই এম রিয়েলি সরি। আমি আর কখনো এমন করব না। আমি ভুল করলে সবসময় তুই আমাকে শুধরে দিস, কিন্তু রাগ করিস না, আমায় ছেড়ে চলে যাস না। কখনো আমাদের বন্ধুত্ব ভাঙবে না, আই প্রমিস। আরে বোকা, আমি যাব না তো, আমরা সারা জীবন একসাথে থাকবো। তুই আর মন খারাপ করিস না তো, এবার একটু হাস। হুম। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, আজকে সন্ধ্যায় আপুর গায়ে হলুদ। তুই কিন্তু বিকেলেই চলে আসিস। আম্মু বলেছিল, কিন্তু তোকে বলতে ভুলে গেছি। জানিস তো আমার আবার ভুলো মন, এর জন্য তো দীপও আমায় বকে। আচ্ছা দেখি, আগে মামিকে বলি। কোনো দেখি না, আসতেই হবে, না এলে সবাই রাগ করবে। আর আন্টিকে আম্মু তো সেদিনই বলেছিল, আন্টি বলেছে তোকে যেতে দেবে। মামি বলেছে, তাহলে আর কি, আমি আসবো। তারপর নিশাত বাসায় চলে আসে। বিকালে নিশাত একটা হলুদ রঙের শাড়ি পরে, চোখে হালকা করে কাজল দিয়ে, ঠোঁটে গোলাপি লিপস্টিক দিয়ে চুলগুলো খোপা করে নেয়। তারপর মামিকে বলে মেঘাদের বাসায় যায়। আন্টি, মেঘা কোথায়? মেঘার আম্মুকে উদ্দেশ্য করে বলল নিশাত। মেঘা উপরে আছে, চলো আমি নিয়ে যাচ্ছি। মেঘার আম্মু নিশাতকে উপরে নিয়ে গেল। ঘরে সব পার্লার মেয়েরা সন্ধ্যাকে সাজাচ্ছে। সন্ধ্যা হলো মেঘার কাজিন। নিশাত একদম সিম্পল ভাবে এসেছে, তবুও ওকে অনেক ভালো লাগছে। নিশাত আর মেঘা বসে বসে গল্প করছে, আর মেঘাকে মেকআপ করার জন্য নিশাতকে বারবার বলছে যাতে নিশাত মেঘাকে নিজের মতো করে সাজিয়ে দেয়। নিশাত যেরকমই সাজুক না কেন, ওকে দেখতে অনেক সুন্দর লাগে। রিয়ান আজ সারাদিন ওর প্রজেক্টের কাজ করেছে, ওর খুব একঘেয়েমি লাগছে, তাই একঘেয়েমি কাটাতে মাহিরকে ফোন করে ঘুরতে বেরিয়েছে। রাজশাহীর রাস্তাগুলো অনেক সুন্দর, পরিষ্কার আর জ্যামও কম। দুজনে মাহিরের বাইক নিয়ে লং ড্রাইভে বেরিয়েছে। রিয়ান বিদেশে থাকলেও দেশের সৌন্দর্য ওর কাছে বেস্ট। একটু পরে সন্ধ্যার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। ওদের সব আত্মীয় স্বজন এসে সন্ধ্যাকে হলুদ লাগায় আর মিষ্টি মুখ করায়। মেঘা অল্প একটু হলুদ নিয়ে নিশাতের গালে ছোঁয়। নিশাত ও মেঘাকে হলুদ লাগায়। দুই বান্ধবী একসাথে আনন্দে মেতে উঠেছে। অনেকদিন পর নিশাত আজকে এত এনজয় করছে। হলুদের অনুষ্ঠান শেষে নাচ গানের আসর বসে। সবাই রিকোয়েস্ট করে নিশাতকে গান গাওয়ার জন্য। এই নিশু, শুরু কর না প্লিজ। সন্ধ্যাও রিকোয়েস্ট করলো নিশাতকে। আচ্ছা আপু, এত করে বলছো। যতনই রেখেছি তোমায় আমারই বুকে, পারবে না কেড়ে নিতে কেউ তোমাকে। কোথায় তুমি, কে আছে আমার? তুমি ছাড়া পৃথিবীটা অথই আধার। এক পৃথিবী প্রেম আমি তোমাকে দেব, জনম জনমে আমি তোমারই রব। নিশাতের গান শুনে সবাই প্রশংসা করে। তা কাকে যতনে রেখেছিস নিশু? তোকে রেখেছি। রিয়ান মাহিরের সাথে ঘুরে এখন একটা মোড়ের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। মাহিরের আরো দুইটা ফ্রেন্ড দিহান আর সাদু এসেছে। ওদের দুজনকেই মাহির রিয়ানের সাথে পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে তিনজনের ভালো বন্ধু হয়ে গেল। তা ভাই তুই কি সিঙ্গেল নাকি লাইন বুক আছে? ওরে সিঙ্গেল আছি, ভালোই আছি, বিন্দাস লাইফ ভাই। ভালোবাসা নামক প্যারা এই জীবনে নাই। আজও আমার বাবার টাকায় বসায় না কেউ ফাঁক। বাবুসোনা মিথ্যে বলে দেয় না তো কেউ ডাক। বুঝলাম, তার মানে তুই সিঙ্গেল। তা কাউকে দেখাবো নাকি? রিয়ান মাথা নাড়িয়ে না জানায়। তার মানে কি আছে? ওই তোরা থাম তো, একবারে আসামিকে জেরা করছিস মনে হচ্ছে। অলরেডি 9টা বাজে, আমি বাসায় যাচ্ছি, না হলে চাচ্চু আর চাচিমা টেনশন করবে। তোরা থাক, বাকি কথা কাল হবে। আচ্ছা, সাবধানে যাস। রাতের বেলায় ল্যাম্প পোস্টের আলোর রাস্তাটা অনেক সুন্দর লাগছে। রিয়ানের ইচ্ছে হলো তাইও হেঁটে হেঁটে যাচ্ছে। মেঘু, আমি এখন যাই রে, অনেক রাত হয়েছে, মামা মামি টেনশন করবে। আচ্ছা চল, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। না, তোর যেতে হবে না, এখানে সবাই মজা করছে, তুইও থাক, আমি একাই যেতে পারবো। আচ্ছা, একটু সামনে গেলেই মোড়ে রিক্সা পাবি। সাবধানে যাস, আর পৌঁছে ফোন করিস। ঠিক আছে। নিশাত হাঁটতে হাঁটতে সামনে এগোচ্ছে, কিন্তু কোনো রিক্সা নেই। রাস্তা পুরো ফাঁকা, তাই ও হেঁটে হেঁটে যাচ্ছে। নিশাত হাঁটতে হাঁটতে লক্ষ্য করলো ওর পিছনে কারা যেন আসছে। ও খুব ভয় পেয়ে যায় আর জোরে জোরে হাঁটতে থাকে। কিন্তু পেছনে থাকা ছেলেগুলো দৌড়ে এসে ওকে চারদিক থেকে ঘিরে ফেলে। দূর থেকে একজোড়া চোখ মজা নিচ্ছে। এবার কি হবে নিশাত? রানী আমার কাছে তো আসতেই হবে, তারপরই তো শুরু হবে আসল খেলা। জাস্ট ওয়েট বেই। কি ব্যাপার, আপনারা এরকম পথ আটকাচ্ছেন কেন? সরে যান সামনে থেকে। আরে এত হাইপার হচ্ছে কেন? সামনে যাবে? আচ্ছা যাও না, এই তোরা সরে যা, ওকে যেতে দে। ওরা একটু সরে গেলে নিশা সামনের দিকে যায়। পরক্ষণেই পেছনে একটা ছেলে ওর হাত ধরে।
আর নিশাত ছেলেটাকে থাপ্পড় মারে। কি? তুমি আমায় মারলে? এইবার তো এর ফল পাবেই। এই তোরা ওকে নিয়ে চল। নিশাত ছেলেটাকে ধাক্কা মেরে দৌড়াতে শুরু করে। শাড়ি পরার কারণে দৌড়াতে অসুবিধা হচ্ছে। ও প্রচন্ড ভয় পেয়ে যায়। দৌড়াতে দৌড়াতে ও রাস্তায় পড়ে যায় আর ছেলেগুলোকে চারদিক থেকে ঘিরে দেয়। এখন কি করবে সুন্দরী? প্লিজ এমন করছেন কেন? আমাকে যেতে দিন। ভয়ের চোটেও কি করবে মাথাতেই আসছে না। এমন পরিস্থিতিতে তো ও আগে পড়েনি। নিশাত আস্তে করে উঠে দাঁড়িয়ে অজ্ঞান হওয়ার ভান করতে নেয় আর ছেলেগুলো সাইডে সরে আসলেও ও আবার দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে হুট করেই কারোর সাথে ধাক্কা খায়। নিশাত মুখ তুলে তাকিয়ে দেখে রিয়ান। কিছু না ভেবে ভয়ের সেন্সে ও রিয়ানকে জড়িয়ে ধরে। কি হয়েছে নিশাত? ও ওই ছেলেগুলো আমায় তাড়া করছে। রিয়ান নিশাতকে পেছনে সরিয়ে দিল। এই তুই কে রে? জলদি যা এখান থেকে, আমাদের কাজ করতে দে। ও সরি ব্রো, আমি চলে যাচ্ছি, আপনাদের ডিস্টার্ব করব না। রিয়ান ভাইয়া প্লিজ আপনি এরকম করবেন না, জাস্ট হেল্প মি। আমি আর আপনার সাথে ঝগড়া করব না, প্লিজ হেল্প মি। আর যাই করতে বলো না কেন, প্লিজ ভাইয়া বলো না। কথাটা কলিজায় তীরের মতো লাগে মিস জালা নিশাত। রিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ছেলে রিয়ানকে থাপ্পড় মারে। এই তোকে না চলে যেতে বললাম, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? চলে যাব তো, তার আগে তোদের ব্যবস্থা করি। রিয়ান ছেলেগুলোকে ইচ্ছা মতো মারতে থাকে আর নিশাত ভয়ে এক কোণে দাঁড়িয়েছে। একটা ছেলে গিয়ে নিশাতের হাত ধরে টানতে থাকে আর রিয়ান ওই ছেলেটার বুক বরাবর লাথি মারে। মার খেয়ে ছেলেগুলো পালিয়ে যায়। আড়াল থেকে একজন গাছে ঘুষি দিয়ে বলে, কে এই ছেলেটা? ওর জন্য আজ আমার প্ল্যান ভেঙে গেল, বাট নেক্সট প্ল্যান সফল করতেই হবে। ছেলেগুলো যাওয়ার পর নিশাত কিছু না বলে সামনের দিকে আগাচ্ছে। ও হ্যালো মিস জালা নিশাত, যাচ্ছ কোথায়? নিশাত পেছনে ফিরে বলল, বাসায় যাচ্ছি। তুমি এত অকৃতজ্ঞ কেন? মানে? আমি তোমায় এত কষ্ট করে বাঁচালাম, একটা থ্যাঙ্কস অন্তত বলতে পারতে। ও আচ্ছা, থ্যাংক ইউ। থাক, চেয়ে চেয়ে থ্যাঙ্কস নেই না, বাট নেক্সট টাইম থেকে কেয়ারফুলি চলবে। চলো আমি তোমাকে পৌঁছাই দিই। আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। কত পারবে সে তো দেখলামই, অন্য সময় কত বকবক করো, এখন তো কিছুই বললে না। নেহাতি বলেছি আপনার সাথে ঝগড়া করব না, বাট আপনি তো দেখছি উঠে পড়ে লেগেছেন। আচ্ছা বাদ দাও, তোমাকে একা ছাড়বো না, বিকজ আবার এরকম হলে আমি বারবার তোমাকে বাঁচাতে যেতে পারবো না। চলেন। রিয়ান নিশাতকে বাসার সামনে দিয়ে আসলো। রাস্তায় টুকটাক গল্প করেছে। বাসায় এসে ফ্রেশ হতেই নিশাতের কথা খালি মনে পড়ছে। শাড়ি পরা চেহারাটা বারবার ভাসছে। মনের অজান্তে রিয়ানের নিশাতের প্রতি ফিলিংস তৈরি হচ্ছে। নিশাতের বাসায় আসার পর নিজেরই কেমন যেন লাগছে। ও ফার্স্টে ভেবেছিল রিয়ান অভদ্র, বেশি ভাবিস্ট, অ্যাটিটিউডওয়ালা। কিন্তু রিয়ান তার বিপরীত একদম শান্ত প্রকৃতির ছিলেন। ওর মাইন্ড খুব ফ্রেশ, অত্যন্ত ভদ্র আর ম্যাচিউর একজন। আজকে রিয়ানের সাথে কথা বলে নিশাত বুঝতে পেরেছে। হঠাৎ করে রিয়ানের প্রতি একটা টান অনুভব করলো। এসব ভেবে মুচকি মুচকি হাসি দিয়ে ঘুমাতে গেল। পরের দিন রিয়ান আজকে ঢাকা যাবে। ওর প্রজেক্ট শেষ, তাই নিজেদের কোম্পানির জন্য ঢাকা যাচ্ছে। চাচু চাচিমা আর তিতিরের থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে গেল। সবকিছু চেকিং করে ও ফ্লাইট উঠলো। প্রায় 30 মিনিট পর ফ্লাইট ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করে। ওর দিদুন আগেই ওর জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তাই আর ওর যেতে প্রবলেম হয়নি। বাসায় এসে দিদুনকে জড়িয়ে ধরে আর দিদুন ওকে জড়িয়ে ধরে। কেমন আছো দিদুন? আমি ভালো আছি দাদুভাই, এখন আরো ভালো আছি তোমাকে দেখতে পেয়ে। যাও দাদুভাই, তুমি ফ্রেশ হয়ে নাও। ওকে মাই ডিয়ার। রিয়ান উপরে যেতেই আয়েশা ইচ্ছে করে ওকে ধাক্কা মারে। হোয়াট ননসেন্স আয়েশা, দেখে চলতে পারো না? উফ, সরি রিয়ান, আমি খেয়াল করিনি। রিয়ান আর কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল, কারণ কিছু বলেও লাভ নেই। আশা যেমন তেমনই থাকবে। রিয়ান রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয়। তারপর শুয়ে শুয়ে ফোন টিপছে। হঠাৎই একবার নিশাতের কথা মনে পড়লো। ও মুচকি এসে আবার নিজের কাজ করতে থাকে। ঠিক সেই সময় আয়েশা রিয়ানের ঘরে আসে। রিয়ান, তোমার কফি। মোবাইল টিপতে টিপতেই বলল, কারো ঘরে আসার সময় যে ডোর নক করতে হয় সেটা কি জানো না? কিছুদিন পর ঘরটা আমারই হবে। জোরে বলো, শুনতে পাইনি। কিছু না, সরি, আমার ডোর নক করা উচিত ছিল। কফিটা টেবিলে রেখে তুমি যেতে পারো। আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন রিয়ান? আমার এখন তোমার সাথে কথা বলার মুড নেই, দেখতেই পাচ্ছ কাজ করছি, সো ডিস্টার্ব করাটা উচিত হবে না, তাই না? আয়েশা কফিটা রেখে রেগে গটগট করে বেরিয়ে গেল। তোমাকে আমার জালে ধরা পড়তেই হবে রিয়ান, তুমি শুধু আমার হবে, তোমায় পেতে আমি সব করতে রাজি। নিশা তো রোজকার মতো কলেজে গিয়েছে। কলেজ শেষে ও আর মেঘে আসছে।
নিশাত তখন মেঘাকে কাল রাতের ঘটনা বলে। মেঘাও খুব ভয় পায়, যদি সত্যি নিশাতের কিছু হতো। এই ভেবেই মেঘা শান্তি পেল যে রিয়ান নিশাতকে বাঁচিয়েছে। আর মেঘা এইটাও বুঝতে পারলো নিশাতের মনে রিয়ানের জন্য একটু ফিলিংস তৈরি হচ্ছে। 1 মাস পর রিয়ান আজ সফল, অক্লান্ত পরিশ্রম করে নিজের বাবাকে দেওয়া কথা রাখতে পেরেছে। ওদের পুরনো কোম্পানি চালু করতে পেরেছে। রিয়ানের ইচ্ছে ওদের অফিসের শাখা রাজশাহীতে নেওয়ার জন্য। 2 দিন পর ও রাজশাহীতে আসবে একটা জায়গায় ডিল ফাইনাল করতে। ফাইনাল করা হলেই অফিস সেট আপ করে রাজশাহীতে সেটেল হবে। নিশাত বাসায় আসার পর ওর মামা নিজের ঘরে ওকে ডেকেছে। কিছু বলবে মামা? হে রে মা, দেখ তুই তো ছোট থেকে আমাদের কাছে আছিস, আমরাই বা আর কতদিন থাকবো? তোকে তো একটা ব্যবস্থা করে দিতে হবে। আজ তো বুধবার, এই শুক্রবার আমরা তোর বিয়ে ঠিক করেছি। নিশাত কি বলবে বুঝতে পারছে না। কেন জানি ওর মনটা খুব খারাপ হয়ে গেল। ও বিয়েতে রাজি নয়। দেখ মা, বিয়ে তো সবাইকেই করতে হবে, তুই আর না করিস না। ছেলেটা খুব ভালো, বড় চাকরি করে। মামার এটুকু আবদার রাখবি না? নিশাত অনেকক্ষণ ভেবে বলে, তুমি যা বলবে তাই হবে। দেখছো শিরিন, আমি বলছিলাম না নিশাত রাজি হবে? নিশাত ওর রুমে এসে বালিশে মুখ গুজে কাঁদছে। ও মন থেকে বিয়েতে রাজি নয়, কারণ এই কদিনই ও রিয়ানকে ভালোবেসে ফেলে। 1 মাস ওর সাথে দেখা নয়, শূন্যতাটা ভালো করে উপলব্ধি করে। কি আর করবে, মামার কথা রাখতে মুখ বুজে সব মেনে নিল। ওর রাজি হওয়ার আরেকটা কারণ, ও জানে না রিয়ান ওকে ভালোবাসে কিনা। ওর ধারণা ওর মতো সাধারণ মেয়েকে রিয়ান ভালোবাসবে না। তাই ও রাজি হয়ে গেল আর নিজের মাঝে ভালোবাসাটা চেপে রাখলো। 2 দিন পর আজ শুক্রবার নিশাতের বিয়ে। কিন্তু নিশাত জানেই না কার সাথে ওর বিয়ে। ছেলের নাম, কি করে, বাড়ি কোথায় কিছু জানে না। আর জানতেও চায় না। জেনেই বা কি হবে, ওর ভালোবাসার মানুষকে তো পাবে না। রিয়ানাজ রাজশাহীতে আসবে। সকালেই ফ্লাইট। রিয়ানাজ খুব বেশি, কারণ আয়শা নামক প্যারা থেকে মুক্তি পেয়েছে আর নিজের কাছের মানুষের শহরে যাচ্ছে। আমি আসছি মিস জালা নিশাত। এই 1 মাস তোমায় বড্ড মিস করেছি, আর পারছি না। আজই তোমায় আমার ভালোবাসার কথা বলবো, কিন্তু স্বপ্নের মতো তুমি আমায় ছেড়ে যাবে না তো? নিশাতের বিয়ের অনুষ্ঠান সন্ধ্যায়। ঘরোয়াভাবেই সব হচ্ছে। স্নেহা আর পাশের বাসার কিছু মেয়ে নিশাতকে সাজাচ্ছে। নিশাত চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর নিশাত অন্য কারো হয়ে যাবে। মেঘাও এসেছে, বাট মেঘারও মন খারাপ। কিছুক্ষণ পর নিশাতকে স্টেজে বসানো হয়। লাল বেনারসিতে অপূর্ব লাগছে তাকে, কিন্তু মুখে নেই একরাশ হাসি। প্রাণবন্ত নিশাত আজ নিজের মধ্যে নেই। কাজী সাহেব এসে বিয়ে পড়াতে শুরু করেন। বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। নিশাত কিছু না বলে চুপ করে আছে। কে আপু, কবুল বলো। নিশাত তবুও চুপ করে আছে আর চোখ থেকে পানি পড়ছে। আশেপাশে সবাই ওকে কবুল বলতে বলছে। নিশাত এবার ঠিক করে কবুল বলবে। ঠিক সেই সময় জয় ও জয়ের মা এন্ট্রি নেয়। কি মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছেন? মেয়ের চরিত্র জানেন? ছেলের মাকে উদ্দেশ্য করে জয়ের মা বলল, মানে কি বলতে চাইছেন? আরে এই মেয়ের চরিত্র ভালো না, অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। এর সাথে বিয়ে দিলে আপনার ছেলে শান্তি পাবে না। কি সব বলছেন আপনি? কেন আমার বাগ্নির সাথে এমন করছেন? আপনি যা বলছেন তার কি প্রমাণ? প্রমাণ তো আছে। জয়, ছবিটা দেখা তো। জয় সবাইকে ছবি দেখায়। ছবিতে নিশাত ট্রেনকে জড়িয়ে ধরে আছে। এটা সেই দিনের ছবি যেদিন নিশাতকে রাস্তায় গুন্ডা তাড়া করে। সবাই এই ছবি দেখে অবাক হয়ে যায়, বিশেষ করে নিশাত। ছবি দেখার পর ছেলের মা বলেন, ছি, এই মেয়ের সাথে কিছুতেই আমার ছেলের বিয়ে দেব না। বাবু চলো। তাই তো বলি, মেয়ে কবুল বলে না কেন? আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আসুন, আপনাকে সব বুঝিয়ে বলছি। নিশাতের মামা মহিলাটাকে সাইডে নিয়ে যায়। দেখুন কালাম সাহেব, আপনার কথায় আমার ছেলের সাথে আপনার ভাগ্নির বিয়ে দিতে রাজি হয়েছিলাম, কিন্তু এটা অসম্ভব। এমন দুশ্চরিত্রা মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব না। নিশাত এসব দেখেও চুপ করে আছে। ওর কোনো হেলদোল নেই। মহিলাটা তার ছেলেকে নিয়ে চলে যায়। নিশাতের মামি নিশাতকে টেনে এনে সবার সামনে একটা থাপ্পড় মারে। ছি ছি, তুই এমনটা করতে পারলি? মামি প্লিজ আমার কথাটা শোনো। কি শুনবো? হ্যাঁ, জন্মের পর নিজের বাবা মাকে খেয়েছিস, এখন আমাদের খেতে এসেছিস? এত নীচ তুই! তোর জন্য তোর মামার সব সম্মান ধুলোয় মিশে গেল। মামি প্লিজ। ওর মামি এবার পরপর ওকে থাপ্পড় মারতেই থাকে। হঠাৎ পেছন থেকে কে যেন বলে ওঠে, এনাফ ইজ এনাফ, জাস্ট স্টপ ইট। আর একবার আপনি ওর গায়ে হাত দেবেন না। সবাই ঘুরে তাকালো। কথাটা রিয়ান বলছে। কে তুমি? আরে, এই তো সেই ছেলে। কি, তোমার এবার শান্তি হয়েছে? নিশাতের বিয়ে ভেঙে গেছে, এবার খুশি তো? সব দোষ আমার, তাই তো? হ্যাঁ, সব দোষ তোমার। ওকে ফাইন, আমি ওকে বিয়ে করব, আর এই মুহূর্তেই করব। এদিকে জয়ের মাকে ফিসফিস করে বলেন, মা কিচ্ছু করো,
ব্যাপারটা তো হাতছাড়া হয়ে যাচ্ছে। নিশাদকে কি আমি পাবো না? দাঁড়া, আমি দেখছি। না, এই মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না আন্টি? আর প্লিজ আমাদের ফ্যামিলি ম্যাটারে আপনি ইন্টারফেয়ার করবেন না। তো তুমি বিয়ে করবে নিশাদকে? হ্যাঁ, করব। নিশাতের মামা রাজি না, কিন্তু নিশাতের মামি ওর মামাকে রাজি করায়। নিশাত চুপ করে বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কিছুক্ষণের মধ্যেই ওদের বিয়ে হয়ে যায়। নিশাত কবুল বলার পরেই সেন্স হারিয়ে ফেলে। ওদিকে জয় সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিছুই করতে পারলো না। রিয়ান নিশাতকে কোলে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। নিশাতকে কোলে নিয়ে বাসায় আসলে রিয়ানের চাচিমার চাচু হাজারটা প্রশ্ন করে। রিয়ান সবাইকে বলে, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি অ্যান্ড ও আমার ওয়াইফ। আর কিছু বলতে পারবো না। রিয়ান নিশাতকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। কিছুক্ষণ পর নিশাতের জ্ঞান ফিরলে ও নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করে। আগের কথা সব মনে হতে কেমন যেন হয়ে যায়। এই জুসটা খেয়ে নাও, তোমার শরীর অনেক দুর্বল। নিশাত কোনো রেসপন্স না করলে রিয়ান ওকে জোর করে খাওয়াতে গেলে নিশাত ওকে একটা থাপ্পড় দেয়। সব আপনার জন্য হয়েছে। আপনার জন্য আজ এই দিনটা দেখতে হলো আমায়। মামা মামিও আমাকে ভুল বুঝলো। কেন করলেন এমন? নিশাতের এমন আচরণে রিয়ানের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। তবুও নিজেকে শান্ত রেখে বলে, আমি কি করেছি তোমায়? এখানে আমার কি দোষ ভালো করে ভেবে দেখো তো। সেদিন তুমি আমায় জড়িয়ে ধরেছিলে, আমি না। আর ওই ছবি ওই ছেলেটা কোথায় পেল? এত কিছুর পর তুমি আমায় কেন ব্লেম করছো? কথাগুলো বলে রিয়ান বাইরে চলে গেল। নিশাত এবার ঠান্ডা মাথায় ভেবে দেখলো রিয়ানের তো আসলেই কোনো দোষ নেই। তাই ও ঠিক করলো রিয়ানকে আর দোষারোপ করবে না, ওকে সরি বলবে। রিয়ান ছাদে গিয়ে বসে বসে কাঁদছে, মনটা খুব খারাপ। ইয়া খোদা, কেন আমার সাথে এমন হলো? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, আর এখন ভালোবাসার মানুষটাও ভুল বুঝলো। আমি কি কখনো শান্তি পাবো না? কাঁদতে কাঁদতে রিয়ান গিটার বাজানো শুরু করে। ওর মন খারাপ থাকলে ও গান গায়। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। আপনার আগুনে আবার কে ছাই জমালো? তুমি এখানে কিছু বলবে? তখনকার ঘটনার জন্য সরি। প্লিজ আর বাচ্চাদের মতো করে কাঁদবেন না। কাঁদলে আপনাকে জলহস্তির মতো লাগে। নিশাতের কথায় রিয়ান মুচকি হাসে। ওর এই ভেবে শান্তি যে নিশাত এত সহজেই সব মানিয়ে নিতে পেরেছে। বাসার সবাই জানে ওরা ভালোবেসে বিয়ে করেছে। দেখো, আমার কপালটাই খারাপ। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, আর এখন তুমি দোষারোপ করছো। আমি কি করব বলুন? আমার তো মা বাবা নেই। মামা মামি আমার সব, কিন্তু ওরাও আজ আমায় পর করে দিল। আমি এখন কি করব? এই জন্যই তখন ওসব বলেছি। এটা স্বাভাবিক, বাট আমাদের দুজনের লাক সেম, তাই আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন। হবে হয়তো। তার আগে বলুন, আপনি কি ওইখানে উপস্থিত হলেন আর আমার বিয়ের কথাই বা কিভাবে জানলেন? মেঘা ফোন করে বলেছিল। মেঘুর বাচ্চা বলেছে, কিন্তু আমি তো জানি না। তোমার কোথাও ভুল হচ্ছে, মেঘার বাচ্চা নেই। ওই হলো আর কি। বাইতা চিপা গলি, আপনি আমাকে বিয়ে করলেন কেন? যদি বলি ভালোবাসি, তাই। যদি ভালোবেসে থাকেন তাহলে আমার চেয়ার বেশি খুশি কেউ হবে না। মনে মনে বলল নিশাত। ইয়ার কি না, সত্যি বলেন। এটা তোমার ইয়ার কি মনে হলো? সত্যিই তো বললাম। ভালোবাসেন সত্যি? হ্যাঁ, মনের এক অন্যরকম অজানা অনুভূতি থেকে এই ভালোবাসার সৃষ্টি। নিজের অজান্তেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মিস জ্বালানি সাত। একটা সত্যি কথা বলবো, বাট তার আগে আপনি প্রমিস করেন আমাকে আর জ্বালা নিষাদ বলবেন না। আচ্ছা, বলবো না। আপনার মতো সেম আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। রিয়েলি? ইয়েস মাই ডিয়ার জলহস্তি হাজবেন্ড। জলহস্তি মানে কি? উপস, সরি। আচ্ছা শোনো, চাচু আর চাচিমা এর সামনে আমাকে তুমি করে আর নাম ধরে ডাকবা, কারণ ওরা আমাদের বিয়ের হিস্ট্রি জানে না। ওকে। সকালে নিশাত ওয়াশরুম শাওয়ার নিতে গেছে। রিয়ান ড্রয়িং রুমে ছিল, সেই সময় নিশাতের মামি আসে। রিয়ানের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে কিছু সময় পর নিশাত ড্রয়িং রুমে আসে। আরে মামি, তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে এসেছি। তুমি এসেছো, খুব খুশি হয়েছি। মামা স্নেহা কেমন আছে? মামা এখনো রাগ করে আছে আমার উপর? সবাই ভালো আছে, তুই টেনশন করিস না, তোর মামাকে আমি ঠিক বোঝাবো। নিশাতের মামি কিছুক্ষণ কথা বলে চলে যায়। রিয়ান ওয়েট পেপার হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে কি যেন ভাবছে। তারপর কাকে যেন ফোন দিয়ে বলে, তোমাকে একটা ছবি পাঠাচ্ছি, তুমি আমাকে সব ইনফরমেশনগুলো পাঠাবে। ঠিক আছে স্যার, কিছুক্ষণের মধ্যেই জানাবো। কিছুক্ষণ পর রিয়ানের ল্যাপটপ একটা মেইল আসে। রিয়ান মিলতে দেখে বাঁকা হাসে। অনেক কষ্ট দিয়েছেন, আপনার জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি। পাশার দান বদলে গেছে, এবার শুধু আপনি দেখবেন সামনে কি কি হতে চলেছে। পাপের শাস্তি খুব শীঘ্রই পেয়ে যাবেন। কুলফি আঙ্কেল, জাস্ট ওয়েট অ্যান্ড এনজয় ইয়োর সেলফ অ্যান্ড লক আপ।
এই যে শুনছেন, আমি কলেজে যাব, আপনি কি ড্রপ করে দেবেন? পেছন থেকে নিশাত বলল। রিয়ান ল্যাপটপটা অফ করে বলল, আজ কলেজ যেতে হবে না। কেন? কোনোদিন শুনেছো বিয়ের পরের দিন কেউ কলেজে যায়? আমি একটা কাজে বাইরে যাচ্ছি, সো তুমি বাসায় থাকো। আর কোনো প্রবলেম হলে তিতিরকে বলো। আচ্ছা ঠিক আছে। রিয়ানের বিয়ের খবর শুনে ওর দিদুন খুব খুশি হয়েছেন, কিন্তু আয়েশা কিছুতেই মানতে পারছে না। ও সব জিনিস ভেঙে ফেলছে, কারণ এই বিশাল সম্পত্তি ওর হাতছাড়া হয়ে গেল। আয়েশা কখনোই রিয়ানকে ভালোবাসেনি, ভালোবেসেছে ওর সম্পত্তিকে। রিয়ান এসব বুঝতে পেরেছিল, তাই আয়েশাকে ইগনোর করতো। আর রিয়ানের দিদুনও আয়েশা সম্পর্কে ভালো করেই জানেন, তাই তিনি খুব খুশি যে রিয়ান নিশাতকে বিয়ে করেছে। রিয়ান অন্য একটা কোম্পানির সাথে ডিল ফাইনাল করে, আর সামনের মাস থেকে রিয়ানদের কোম্পানির সব কাজ রাজশাহীতে হবে। রিয়ান সবকিছু রাজশাহীতে এনে সেটেল করবে, এতে সবাই রাজি। রিয়ান এই কাজটা আরো বেশি করেছে যেন আয়শা নামক জীবাণু ওর আর নিশাতের মধ্যে ফাটল না ধরায়। নিশাতও খুব হ্যাপি, কারণ ওর প্রিয় শহরেই থাকতে পারবে। 1 মাস পর নিশাত আর রিয়ানের মধ্যে আর কোনো দূরত্ব কাজ করে না। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। নিশাত এখন রিয়ানকে তুমি করেই বলে। নিশাতের মামাও সব মেনে নিয়েছে। আজকে ওরা ওদের মামার বাসায় যাবে। নিশাত তো খুব খুশি, কতদিন পর ওই বাড়িতে যাচ্ছে সেই জন্য। নিশাতকে গাইতে রেখে রিয়ান দোকানে গেছে মিষ্টি কিনতে। ঠিক সেই সময় একটা ভিক্ষুক এসে ওর কাছে ভিক্ষা চায়। নিশাত টাকা দিলে ভিক্ষুকটা যায় না। কি হলো, আপনি যাচ্ছেন না যে? লোকটা এবার নিশাতের হাত ধরে কাঁদতে থাকে। কি করছেন এসব, কাঁদছেন কেন? নিশাত, আমাকে ক্ষমা করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই ক্ষমা না করলে আমি কিছুতেই শান্তি পাবো না। কে আপনি, কিসের ক্ষমার কথা বলছেন? নিশাত, আমি জয়। আমায় ক্ষমা করে দে। তোকে পাওয়ার নেশায় সেদিন আমি তোকে কিডন্যাপ করতে চেয়েছিলাম। তোর আর বিয়ানের ছবি দেখেছিলাম যাতে তোর বিয়ে ভেঙে যায় আর তুই আমাকে বিয়ে করতে বাধ্য হোস। আর সেই দিন বিয়ানের অ্যাক্সিডেন্ট আমি করেছিলাম। কিছুদিন আগে রিয়ানের একটা অ্যাক্সিডেন্ট হয়। ওর গায়ের ব্রেক ফেল হয়ে গেছিল, কিন্তু আল্লাহ তাআলার কৃপায় ও বেঁচে যায়। আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমার পাপের জন্য আজ আমার এই অবস্থা। আমার চাকরিও হারিয়ে গেছে, আমাদের বাড়িও পুলিশ নিয়ে নিয়েছে। আমার কাজের জন্য আজ আমারই দোষা। আমি ক্ষমা করার কেউ না। আপনার কাজের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি আপনাকে ক্ষমা করবেন। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এই অনেক। আর পাপের শাস্তিও তো পেয়ে গেছেন। রিয়ানও পেছন থেকে এসে একই কথা বলে। ওরা ক্ষমা করে দিয়েছে, তাই জয় একটু শান্তি পায়। রিয়ান কিছু টাকা দিতে চাইলে জয় নেয় না। নিশাতরা আসার পর ওর মামা মামি স্নেহা খুব খুশি হয়। নিশাত ওদের দেখতে পেরে খুব খুশি। নিশাতের মামা ওদের দুজনের কাছে ক্ষমা চায়। আরে মামা, কি করছেন? দেখেন, আমরা তো আপনার ছেলে মেয়ের মতোই, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না। হ্যাঁ মামা, আগের সব ভুলে যাও। আচ্ছা নিশাত, তুই এখানে থাক, আমার রিয়ানের সাথে কিছু কথা আছে। রিয়ান বাবা, আমার সাথে একটু আমার ঘরে চলো তো। হ্যাঁ মামা, চলুন। নিশাতের মামা ঘরে গিয়ে কি সব কাগজপত্র বের করেন। এগুলো কিসের কাগজ মামা? এগুলো নিশাতের প্রয়োজনীয় কিছু কাগজ। তোমাকে একটা কাজ করতে হবে। নিশাতের একটা ডিপোজিট কিছু টাকা আছে, আমি ওইটা 5 বছরের জন্য ফিক্সড করতে চাই। তাই তুমি নিশাতের কাছ থেকে এখানে একটা সাইন করিয়ে নিবে। কেন? আপনি সাইনটা করালেই তো পারেন। আমি পারি, কিন্তু নিশাতেতে খারাপ ভাববে, হয়তো ভাবতে পারে তে মামার স্বার্থ আছে। কিন্তু তুমি করালে আর কোনো সন্দেহ থাকবে না। সে স্বার্থ তো আপনার আছেই মামা বাবু। মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি যে এতে আপনার স্বার্থ আছে। আই নো, এটা অন্য একটা কাগজ। এতে লেখা আছে নিশাতের নেমে যে 5 কোটি টাকা আছে, সেই টাকাগুলো নিশাত আপনাকে দিয়ে দিবে। আপনারা ওকে আশ্রয় দিয়েছেন সেই জন্য। সো মামা, এত বড় কাজ আমি করব, আমাকেও তো কিছু দিতে হবে। আমি কিন্তু আরেকটা জিনিসও জানি। কি জানো তুমি? এই যে এই বাড়িটা, এইটাও নিশাতের নামে, বাট আপনি কায়দা করে লিখিয়ে নিয়েছেন। সো আমি এখন এই কথাগুলো যদি নিশাতকে বলি, আপনার কি হবে ভেবে দেখেছেন মামা বাবু? তুমি যে বলছো তার প্রুফ কি? আর নিশাত তোমার কথা বিলিভ করবে কেন? ইউ নো নিশাত লাভস মি, বাট বিলিভ না করলেও প্রুফ আছে। ওয়েট, এই ভিডিওটা দেখুন। আপনি নিজে নিশাতকে দিয়ে টিপ সই নিয়েছেন। এখানে নিশাত অচেতন অবস্থায় আছে। এটা কিভাবে পেলে? সে আমি পেয়েছি। এইবার বলুন কি করবেন আপনি? কি চাই তোমার? বেশি কিছু না, 3 কোটি টাকা দিলেই চলবে, ব্যাস। সময় মতো পেয়ে যাবে, কিন্তু আমার কাজটা কখন করবে? কাল সকালে। নতুন দিনে নতুন কিছু পাবেন আপনি। ঠিক আছে, ওই কথাই থাকবে তবে। রিয়ান পকেটে হাত ঢুকিয়ে চলে গেল। বিকেলে নিশাত আর স্নেহা শপিং এ এসেছে। কালোর মামার বার্থডে, সেজন্য দুইজনে শপিং করছে।
স্নেহা একটা দোকানে জিনিস কিনছিল, নিশাত ওকে রেখে গিফটস কিনতে যায়। পেছন থেকে একটা লোক এসে বলেন, এক্সকিউজ মি নিশাত, একটু শুনবে? নিশাত পেছনে ঘুরে বলে, হ্যাঁ বলুন। আমি আকাশ। আমায় তুমি চিনতে পেরেছো? আমি সেই যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। সো হোয়াট? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার কোনো কথা নেই। প্লিজ এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা বলুন। তোমার মামা আমার সাথে তোমাকে বিয়ে দিতে চেয়েছিল, শুধুমাত্র তোমার সম্পত্তির জন্য। উনি বলেছিলেন তোমায় বিয়ে করে যাতে আমি সব দিয়ে তোমার সব সম্পত্তি ওনার নামে লিখে দিই। উনি জাস্ট তোমায় ইউজ করছেন নিশাত। জাস্ট শাট আপ। আরেকটা বাজে কথাও আমার মামার নামে বলবেন না। এত কথা যে বললেন, কি প্রুফ আছে আপনার কাছে? হ্যাঁ, আমি জানি তুমি বিলিভ করবে না, তাই এই কল রেকর্ডিংটা শোনো। আকাশ নিশাতকে কল রেকর্ডিংটা শোনায়। নিশাত স্পষ্ট শুনতে পেল ওর মামা আকাশকে এসব কথা বলেছে যাতে আকাশ সব সম্পত্তি ওনার নামে লিখিয়ে দেয়। আকাশ প্রথমে রাজি হয় না, তখন ওর মামা আকাশকে লোভ দেখায়। আকাশ রাজি হয়, কিন্তু বিয়ের আসরে ওর মা রেগে যায় ওইসব ঘটনার জন্য। তাই সম্পত্তির লোভ ত্যাগ করে আকাশ নিয়ে বেরিয়ে যায়। নিশাত এইসব শুনে ওর কানকে বিশ্বাস করতে পারছে না। ও আর এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে আসে। স্নেহ সব শুনতে পেয়ে প্রচুর কষ্ট পায়। ও নিশাতকেই সাপোর্ট করে। বাসায় আসার পর, কিরে মা, কোথায় গেছিলি? কাউকে তো বলেও গেলি না। সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে মামা? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে গেছিলাম, তাতে তোমার কি? নিশাতের কথা শেষ হতেই রিয়ান এসে নিশাতকে একটা থাপ্পড় মারে। নিশাত অসহায় দৃষ্টিতে রিয়ানের দিকে তাকিয়ে আছে। রিয়ান, তুমি আমাকে মারলে? তুমি জানো মামা কি করেছে? রিয়ান নিশাতকে থামিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ। এক্ষুনি মামার পা ধরে ক্ষমা চাইবে। মামা কিছু করেনি। ফারদার মামার সাথে এমন করলে কিন্তু আমি চুপ করে থাকবো না। নিশাত কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। নিশাতের মামা মনে মনে খুশি হলেন যে রিয়ান ওর মামার কথা মতো চলছে। নিশাত ঘরে গিয়ে কাঁদছে। রিয়ানের সাথে একটাও কথা বলেনি। রিয়ানও নিশাতকে কিছু না বলে পাশে গিয়ে শুয়ে পড়ল। নিশাত রাগে রিয়ানের পাশ থেকে উঠে বারান্দায় চলে গেল। রোজকার মতো দুটো তারা দেখছে আর দু চোখের জল ফেলছে। আর রিয়ান সেগুলো দেখেও আরামে ঘুমাচ্ছে। পরের দিন সকালে রিয়ান নিশাতের মামার ঘরে গেল। আসবো মামা বাবু? এসো এসো, তোমার জন্যই ওয়েট করছিলাম। আপনার কাজটা এক্ষুনি করব। তার আগে আপনি এইখানে সাইন করে আমাকে 3 কোটি টাকা দিয়ে দেন। পরে দেই। নো মামা, এক্ষুনি না দিলে আপনার কাজটাও হবে না। আচ্ছা দাও, সই করে দিচ্ছি। নিশাতের মামা পেপারে সাইন করে দিলেন। আচ্ছা নিচে চলেন, আমি নিশাতকে দিয়ে এক্ষুনি সই করিয়ে নিচ্ছি। নিচে যাওয়ার পর, নিশাত, এই পেপারটা নিয়ে একটানে ছিঁড়ে ফেলো তো। এসব কি বলছো? রিয়ান এমন তো কথা ছিল না। আহ মামা থামেন। নিশাত, কি বললাম শুনতে পাওনি? নিশাত কাগজটা নিয়ে একটানে ছিঁড়ে ফেলল। রিয়ান কি করলে এটা তুমি? ঠিকই তো করলাম মামা। উফ সরি কালাম সাহেব, বিকজ আপনি মামা ডাকের যোগ্যই না। যে নিজের ভাগ্নিকে সম্পত্তির লোভে এতিম করে সে কি করে মামা হয়? কি সব বলছো রিয়ান? সব ক্লিয়ার করছি জান, একটু ধৈর্য ধরো। তোমার এই ভালো মানুষ মামা একজন খুনি। তোমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়িকে তোমার মামা শুধু সম্পত্তির জন্য খুন করেছে। আর তোমাকে আকাশের সাথে বিয়েও দিতে চেয়েছিল টাকার জন্য। সেটা তো আমি জানতে পেরেছি, কাল ওইটাই বলতে চেয়েছিলাম। কিন্তু বাবাই আর মাম্মার খুনি মানে? তোমার বাবা মা কিভাবে মারা গেছিল? কার অ্যাক্সিডেন্টে? ওইটা কোনো সাধারণ কার অ্যাক্সিডেন্ট নয়। কাজটা তোমার মামা পরিকল্পিতভাবে করেছিল। উনি ইচ্ছে করেই গাড়ির ব্রেক ফেল করিয়ে দেয়, আর তাতেই তোমার বাবা মা মারা যায়। কি? বাবা এসব করেছে? এই রিয়ান, কি বলছো এসব? তোমার কাছে কোনো প্রমাণ আছে? রিয়ান প্রমাণ ছাড়া কোনো কাজ করে না মামা বাবু। হাবিল চাচা, কাম ইন প্লিজ। লোকটা আসার পর নিশাতের মামা বলে, হাবিল, তুই বেঁচে আছিস? হ সাহেব, কি ভাবছিলেন আপনি আমাকে মাইরা ফেলতে পারবেন? যে পাপ আমারে করাইছেন তার প্রায়শ্চিত্ত না করে আমার শান্তি নেই। কি চিনতে পেরেছেন? এই সেই হাবিল চাচা, যাকে দিয়ে আপনি আমার শ্বশুর আর শাশুড়িকে মেরেছেন। এবার বাকিটা চাচা আপনি বলুন। সেই দিন সাহেব আমারে কইলো গাড়ির ব্রেক কাইটে দিতে। আমি প্রথমে রাজি হই নাই, কিন্তু উনি আমার পোলাটারে আটকায় রাইখা জোর করে আমার এইসব কাম করান। নিশাত মামুনিকে সেই দিন উনি যাইতে দেন না, যাতে মামুনি বাচ্চা থাকে। আর সুযোগ বুঝা উনি সম্পত্তি মামুনি থেকে লিখে নিবেন। হাবিলের কলার ধরে নিশাতের মামা বলে, হাবিল, চুপ কর। অনেক কথা বলে ফেলেছিস, তোকে আমি মেরেই ফেলবো। এই ভুলটা করবেন না মামা বাবু, ওনাকে ছেড়ে দিন, না হলে আপনার কপালে আরো দুঃখ আছে। ছি মামা ছি, আমার ঘৃণা হচ্ছে। তুমি কি না এই কাজ করলে? আমি তোমাকে আমার মা বাবার উপরে স্থান দিয়েছিলাম, তুমি তার এই প্রতিদান দিলে। ছি,
আমাকে বলতে পারতে, আমি এমনিতেই তোমাকে সব লিখে দিতাম। তুমি কেন আমার বাবা আর মাম্মাকে মারলে কেন? নিশাত প্লিজ শান্ত হও, আরো সত্যি বাকি আছে। সো মামা, বাকিটা কি নিজের মুখেই বলবেন নাকি অপশন 2 লাগবে? কিছুক্ষণ চুপ করে থেকে মামা বলেন, আমি কি করতাম, শুরু থেকে দেখছি বাবা মা সবসময় সাহিরাকে মানে নিশার মাকে ভালোবাসতো, আমাকে পাত্তা দিতেন না। সবসময় আমি বঞ্চিত হতাম, সম্পত্তি ভাগের সময় ও বাবার সব ওকে দিয়ে দেয়, আমার নিজের বলতে কিছু থাকে না, এজন্যই আমি বাধ্য হই। তাই বলে তুমি খুন করবে আপু? ছি, তোমাকে আব্বু বলতেও ঘৃণা লাগছে। আমার বাবা কিনা খুনি? স্নেহা, নিজের মনকে শক্ত করো, এভাবে ভেঙে পড়ো না। এই যে রিয়ান, তুমি যে এত বড় বড় কথা বলছো, তুমি তো আমার সাথে হাত মিলিয়ে নিশাত থেকে সাইন করাবে বলে 3 কোটি টাকা নিয়েছো, সেটা নিশাতকে বলো। কিছু বলতে হবে না, আমি আগে থেকেই সব জানি। রিয়ান আমায় আগেই হালকা টাচ দিয়েছিল। আর আপনার ভুল হচ্ছে, ওইটা 3 কোটি টাকার চেক না, চেকের সাথে ওইটা এই বাড়ির দলিল ছিল। সো আজ থেকে এই বাড়ির নিশাতের। আমার সব শেষ হয়ে গেল। আরো সারপ্রাইজ বাকি আছে কুলফি আঙ্কেল। কুলফি আঙ্কেল? এটাকে তো একজনই আমার ডাকতো, নীল। ইয়াস, নীল। আমি সেই শাহিদ আহমেদ আর নৌসিন আহমেদের ছেলে নীলদৃপ্ত আহমেদ, রিয়ান ওরফে নীল। আর আপনি আমার বাবা মায়ের খুনি। তুমি বেঁচে আছো? ইয়াস। রিয়ান প্লিজ ক্লিয়ার করে, কিছু বুঝছি না। বলছি, এই কুলফি আঙ্কেল কালাম সাহেব ছিলেন আমার বাবার বেস্ট ফ্রেন্ড। আমার বাবা আর উনি একসাথে বিজনেস করতেন। একদিন রাতে উনি আমাদের লোকার থেকে টাকা চুরি করে পালাতে নিলে আমার বাবা তাকে দেখে ফেলেন। নিজেকে বাঁচাতে উনি বাবাকে গুলি করেন। গুলির শব্দ শুনে আমি আর আম্মু বেরিয়ে আসি। আমার চোখের সামনে উনি আম্মুকেও গুলি করেন, এমনকি আমাকেও গুলি করেন। কিন্তু উনি জানতেন না আমি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, সেই কারণে বেঁচে যাই। আর উনি পালিয়ে যায়। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম ওনাকে ওনার প্রাপ্য শাস্তিটা দেবই। কথাটা বলতেই রিয়ানের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। চোখ মুছে রিয়ান বলে, অফিসার প্লিজ ভিতরে আসুন আর ওনাকে নিয়ে যান। আমার সব ব্যবস্থা করাই আছে। ওনাকে নিয়েই লকআপে পুরে দিবেন। আপনার জন্য আমি মা বাবাকে হারিয়েছি, নিশাতও ওর মা বাবাকে হারিয়েছে। আপনার জন্য আমি আমার কলিজাকে আঘাত করছি। সো শাস্তি তো পেতেই হবে। কুলফি আঙ্কেল, টাটা, বাই বাই। লকআপটা দেখে জানাবেন বার্থডে গিফটটা কেমন লাগলো। পুলিশ এসে নিশাতের মামাকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন। হাবিল চাচা নিশাতের কাছে এসে ক্ষমা চায়। নিশাতে ওনাকে ক্ষমা করে দেয়। নিশাতে স্নেহার কাছে সব দুঃস্বপ্নের মতো লাগছে। কি থেকে কি হয়ে গেল? যাকে কিনা আপন ভেবেছিল সেই ছুরি মারলো। ওর মামির শক্ত নয়, কারণ উনি আগে থেকেই সব জানতেন। সবাই কেমন থম মেরে বসে আছে। নিশাত কালের লোকটার জন্মদিনের জন্য শপিং এ গেছিল, যে কিনা ওর সর্বস্ব কেড়ে নিয়েছে। ভাবলে ওর গায়ে কাঁটা দিয়ে উঠছে। স্নেহা তো খুবই কাছে। নিশাত ওকে বোঝাচ্ছে। রিয়ানা হ্যাপি, কারণ ওর বাবা মাকে দেওয়া কথা রাখতে পেরেছে। বিকালে ওরা বাড়ি ফিরে আসে। ইস্তেহারা আর মামিকেও আনতে চেয়েছিল, বাট ওরা আসেনি। ওর মামির বাপের বাড়ি চলে গেছে। রাতে নিশাত আর রিয়ান ছাদে বসে আছে। রিয়ানের কাঁধে মাথা দিয়ে আছে নিশাত। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কি করে এত কিছু জানলে? সব শুরু থেকে বলি। আচ্ছা বলো। আমাকে সবচেয়ে বেশি হেল্প মামিই করেছে। বিয়ের দিন তোমার মামাকে দেখে তো আমি থমকে যাই। তারপরেও ঝামেলার কারণে তখন কিছু বলিনি। ভেবেছিলাম পরে সব প্রমাণ সহ আজ করব। কিন্তু সেই দিন সকালে মামি এসে তোমার মামার সব কুকীর্তির কথা আমাকে বলে দিলেন। আর তোমার মামি তোমার সাথে খারাপ ব্যবহার করতো যাতে তোমার মামা সন্দেহ না করে। মামি সবসময় তোমাকে আগলে রাখার চেষ্টা করতো। আমার কাছে কোনো প্রমাণ না থাকায় আমি কিছু করতে পারিনি। আমি লোকদের খবর লাগিয়ে কিছু ভিডিও ফুটেজ পাই আর হাবিল চাচার কথা জানতে পারি। কিন্তু আমার লোকেরা জানায় হাবিল চাচা মৃত। তারপর? কিছুক্ষণ থেমে রিয়ান আবার বলে, আমি তখন কি করব বুঝতে পারছিলাম না, কারণ যতই ফুটেজ থাকুক হাবিল চাচাকে ছাড়া তোমার মামা নিজের অপরাধ স্বীকার করবেন না। নিজের কার্যসিদ্ধির জন্য তোমার মামা হাবিল চাচাকেও মেরে ফেলতে চেয়েছিল। হাবিল চাচা তা আগেই জানতে পারে, পালিয়ে যায়। আর তোমার মামা ভাবে উনি মারা গেছেন। কিন্তু গত মঙ্গলবারে হাবিল চাচাকে আমি রেল লাইনের ধারে বাদাম বিক্রি করতে দেখি। তারপর ওনার কাছ থেকে সব শুনি। প্রথমে উনি কিছু বলতে চাননি, পরে আমি ওনাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ওনাকে রাজি করাই। তারপরেরটুকু তুমি তো জানোই। আসলেই আমার কপালটা খারাপ। আমি এখনো ভাবতে পারছি না, যাকে আমি নিজের বাবার মতো ভালোবেসেছিলাম সেই কিনা নিজের লোভে আমার বাবাই আর মামাকে খুন করেছে। শুধু তাই নয়, তোমার বাবা মাকেও খুন করেছে। ছি! সত্যি কথা বলতে লোভ খুব খারাপ জিনিস। লোভের কারণে মানুষ নিজের মনুষ্যত্ব হারায়।
হ্যাঁ, লোভের পরিমাণ বাড়তে থাকায় মানুষ এক পর্যায়ে অমানুষে পরিণত হয়, আর এই লোভই তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। উনি ওনার প্রাপ্য শাস্তি পেলেই ভুলটা বুঝতে পারবে। আর তুমি প্লিজ এইসব ভেবে মন খারাপ করো না। সামনে তো আমাদের বাকি জীবন পড়েই আছে। আর তোমার চোখে জল মানায় না। তুমি না সবসময় হাসি খুশি থাকো। তাই না? হ্যাঁ তাই। তুমি কি জানো, আমি তোমাকে ফার্স্টে দেখেছিলাম রাস্তায়। তুমি ফুটপাতে বাচ্চাদের খাবার দিচ্ছিলে। সেই মায়াবী চোখ, মিষ্টি হাসি আর লম্বা চুল দেখেই আমার মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছিল। আস্তে আস্তে সেই অনুভূতিগুলো রূপ নেয় ভালোবাসায়। মনের অজান্তেই অনুভূতিগুলো থেকে তৈরি হয় তোমার প্রতি ভালো লাগা ও ভালোবাসার। আমি তোমাকে খুব 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 বেশি ভালোবাসি নিশাত। আমিও তোমাকে অনেক ভালোবাসি রিয়ান। বাইদা হাই রাস্তা, তোমার নীল নামটাও বেশ সুন্দর। আমি তোমাকে নীল বলে ডাকবো, তুমি রাগ করবে? না, করব না। তবে রিয়ান নামটা কি তোমার পছন্দ নয়? আমার তো তোমার সব কিছুই পছন্দ। তোমার নাম, তোমার চোখ, তোমার হাসি, তোমার কথা বলার স্টাইল সব আমার ভালো লাগে। কিন্তু আমার কাছে নীল নামটা বেশ ভালো লেগেছে। আমি তোমাকে রিয়ান, নীল, নীলাদীপ্ত সব কিছু বলেই ডাকবো। একটু জান শোনাও তো বলতে পারো, তাই না? শখ কত, জান শোনার চেয়ে নীল বলেই ডাকাই বেটার, বুঝেছো? ওকে মিস জ্বালা নিশাত। কি কি বলে তুমি? রিয়ান কথাটা বলে ভৌ দৌড় দিয়েছে, আর নিশাতও ওর পেছনে পেছনে ছুটলো। দৌড়াতে দৌড়াতে রিয়ান ঘরে চলে যায়, নিশাতও যায়। দুজনের ধস্তাধস্তি করতে করতে বিছানায় পড়ে যায়। নিশাতের ওপরে রিয়ান পড়ে গেছে। কি আলুর বস্তা আমার গায়ের উপর উঠেছে গো। আমি ছোট বাচ্চা, দম আটকে অজ্ঞান হয়ে গেলাম। এই আলুর বস্তা নামেন প্লিজ। কি? তুমি আমাকে আলুর বস্তা বললা? বললাম 100 কেজির আলুর বস্তা, প্লিজ নামো। আমার ওয়েট 100 না, মাত্র 68 কেজি। এত ওয়েট? হাই হাই, সত্যি তো দেখি আলুর বস্তা। আলুর বস্তা নাকি, দেখাচ্ছি মজা। হুট করে রিয়ান অদরযুগল মিলিয়ে দেয়। নিশাত বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। প্রায় 1 বছর পর আজ নিশাত আর রিয়ানের বিবাহ বার্ষিকী। রিয়ান সেই ভোরে উঠে জ্যাম পাউরুটিতে হ্যাপি অ্যানিভার্সারি লিখে বেডের পাশে রেখে গেছে, যাতে নিশাত ঘুম থেকে উঠে দেখতে পারে। অফিস যাওয়ার সময় নিশাতকে আর ডাকেনি। নিশাত ঘুম থেকে উঠে জ্যাম পাউরুটি আর চিরকুটটা পরে মুচকে হাসে। চিরকুটটাতে লেখা ছিল, আলমারিতে একটা শাড়ি আছে। আমি চাই আজ সন্ধ্যায় তুমি ওই শাড়িটা পরে আমার স্বপ্নের পরীর মতো করে সাজো। নিশাত তিতিরকে সাথে নিয়ে সারা বাড়ি বেলুন আর গোলাপ ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজায়। তারপর নিজের হাতে কেক বানিয়ে সেটা খুব সুন্দর করে সাজিয়ে ড্রয়িং রুমে রেখে উপরে নিচের ঘরে গেছে শাড়ি পরতে। রিয়ানের চাচু আর চাচিমা গ্রামে গেছেন, আর আয়সারও বিয়ে হয়ে গেছে। রিয়ানি আয়সাকে বুঝিয়ে সুঝিয়ে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেয়। লাল রঙের শাড়িতে আর ঘন কাজলে নিশাতকে অপূর্ব লাগছে। যে কেউ দেখলে ওর প্রেমে পড়ে যাবে। সন্ধ্যাবেলায় রিয়ান বাসায় এসে দেখে ড্রয়িং রুমের লাইট অফ। ও এসে নিশাত আর তিতিরকে ডাকে। তিতির ওকে আলো জ্বালাতে না দিয়ে রুমে পাঠিয়ে দেয়। রিয়ান রুমে গিয়ে দেখে বিছানার উপর একটা লাল রঙের পাঞ্জাবি রাখা আছে, আর সাথে চিরকুট। ওর বুঝতে বাকি নেই যে এটা নিশাতের কাজ। রিয়ান পাঞ্জাবিটা পরে যেই নিচে নামবে, নিশাত পেছন থেকে ওর চোখে কাপড় আটকে দেয়। এই কি করছো? একটু ওয়েট করো, তাহলেই দেখতে পাবে। রিয়ানের চোখ বেঁধে দিয়ে আস্তে আস্তে ওকে নিচে নিয়ে গেল নিশাত। তারপর চোখ খুলে দিল আর চারদিকে আলো জ্বলে উঠলো। রিয়ান চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো, পুরো ড্রয়িং রুম বেলুন দিয়ে আর ফেয়ারি লাইটস দিয়ে সাজানো। মনে আছে নিশাত, এই দিনেই আমি তোমাকে নিজের করে পেয়েছিলাম। দুজনে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। হ্যাঁ, সব মনে আছে। রিয়ান এবার নিশাতের দিকে তাকালো। লাল শাড়ি, চোখে কালো কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, খোলা ছিল অসাধারণ লাগছে। আমি তো আমার সুন্দরী বউকে দেখিনি, তাকে তো আজ অসাধারণ লাগছে। হুট করে পেছন দিকে তিতির বলে, ভাইয়া রোম্যান্স পরে কইর, এখন দুইজনে আসো তো কেক কাটবা। আর হ্যাঁ, এত সুন্দর করে সাজানোর জন্য আমার কিন্তু ট্রিট চাই। তিতির, তুই না খুব বাজে। সে একটু একটু, বাট আমার ট্রিট পেয়ে যাবি খুব শীঘ্রই। তিতির ট্রিট একটা না 2টা পাবা। কেন বৌমনি, 2টা কেন? পরে বলবো নি। তারপরে নিশাত আর রিয়ান কেক কেটে একে অপরকে খাওয়ায়। রাতে নিশাত আর রিয়ান বারান্দায় গা ঘেঁষে বসে আছে। সবই তো হলো, বাট আমাকে তো তুমি কোনো গিফট দিলে না। গিফট নিবা? হ্যাঁ, দিলে তো নিবই। চোখ বন্ধ করো, দিচ্ছি। রিয়ান চোখ বন্ধ করে ফেলে, আর নিশাত রিয়ানের হাতে একটা কাগজ দেয়। রিয়ান চোখ খুলে কাগজটা নিয়ে দেখে প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট। নিশাত মা হতে চলেছে। রিয়ান কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। কি কেমন গিফট দিলাম? আমার লাইফের সেরা গিফট এইটা। আমি খুব 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 বেশি হ্যাপি। আমিও অনেক খুশি।
রিয়ান ওর পকেট থেকে একটা ব্যাঙ্গল বের করে নিশাতের হাতে পরিয়ে দেয়। এটা আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। আই লাভ ইউ সো মাচ নিশাত। নিশাত ও রিয়ানকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু নীল।